দেখো, মানে স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আর আজকের ক্লাসটায় মানে ক্লাসটা যখন করাবো তখন তুমি পরিষ্কার দেখতে পাবে যে এই সারফেস কেমিস্ট্রির যে ক্লাস, প্রথম ক্লাস মানে অ্যাবজর্পশনের ক্লাস আর কি, সেখানে তোমার আহ, মানে হাতে লেখার প্রায় কোনো স্কোপই নেই। হাতে লেখা মানে আমি বলছি যে কোনো ডেরিভেশন টেরিভেশন প্রায় নেই আর কি। মানে এই পার্টটা টু সাম এক্সটেন্টে শুরুর দিকে বোরিং লাগে, কিন্তু নেক্সট ক্লাস থেকে আর জিনিসটা অতটা বোরিং থাকে না, কারণ প্রথম ক্লাসে বেশ কিছু কিছু টার্মিনোলজি ইন্ট্রোডিউস করতে হয়, বেশ কিছু কিছু ডেফিনেশনস দিতে হয় আর কি। এই জন্য আমরা এই যে আজকের ক্লাসটা জাস্ট আমি যদি জাস্ট মানে ক্লাস নোটের মতো করে পুরো ব্যাপারটাকে লিখি, ব্যাপারটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায় এবং ব্যাপারটা বোরিং হয়ে যায়। সেখানে আজকের ক্লাসটা আমরা পুরোটাই হচ্ছে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের থ্রু দিয়ে যাব। আর আমার ট্যাবের সাথে একটা যোগ রাখা আছে, মানে এ হলে আমি এর মাঝে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি বুঝতে বুঝতে না পারো, সেগুলো যেমন করে বলে দিতে হয় আমি বলে দেবো আর কি। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের তোমাদের সিলেবাসে অ্যাডজর্পশন পার্টটা আছে, কিন্তু আমি জিনিসটার নাম কিন্তু অ্যাডজর্পশন এইরকম ভাবে না দিয়ে আমি জিনিসটার নাম কেমন করে দিয়েছি দেখো। প্রথমে বলেছি সারফেস কেমিস্ট্রি লেকচার 1। এই সারফেস কেমিস্ট্রি এরকম একটা নাম দিয়েছি। তাই সারফেস কেমিস্ট্রি জিনিসটা কি তোমাকে সেটা বুঝতে হবে। আর সারফেস কেমিস্ট্রির মধ্যে ইউজুয়ালি 3-4টে জিনিস পড়ানো হয়। বিএসসি স্ট্যান্ডার্ডে বা বিএসসি সিলেবাসের মধ্যে যে 3টে জিনিস শেখানো হয়, একটা হচ্ছে সারফেস টেনশন, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলেছো, তাই তো? সারফেস সারফেস টেনশন তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে সারফেস টেনশন একটা পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাডজর্পশন, আর থার্ড পার্টটা হচ্ছে কলয়েড। তাহলে এই যে সারফেস টেনশন, অ্যাডজর্পশন এবং কলয়েড, এই তিনটে মিলে তোমার বেসিক্যালি সারফেস কেমিস্ট্রি। এই সারফেস কেমিস্ট্রি এই পার্টটা তোমার নেট পরীক্ষা যখন পরবর্তীকালে দেবে, সেখানে দেবে একটা আলাদা সিলেবাসে আলাদা করে উল্লেখ করা আছে। সেটা তোমার ওটা হচ্ছে কলয়েড অ্যান্ড ইন্টারফেস বা এরকম একটা নাম, বা অ্যাডজর্পশন অ্যান্ড কলয়েড এরকম একটা নাম দিয়ে করা আছে। তোমার এখানে যে জ্যামের যে সিলেবাস আছে দেখবে, সেখানে লিকুইড স্টেটের মধ্যে সারফেস টেনশনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর অ্যাবজর্পশনটা তোমার আলাদা করে আছে, মানে টোটালি সারফেস কেমিস্ট্রি একটা ইউনিটের মধ্যে না রেখে লিকুইড স্টেটের মধ্যে সারফেস টেনশন পার্টটা ঢোকানো আছে। আর অ্যাবজর্পশন যে রিলেটেড পার্টটা, সেটা অ্যাবজর্পশন পার্টের মধ্যে ঢোকানো আছে। তাহলে যাই হোক না কেন, যেটা বুঝতে পারছো যে এটা শুধুমাত্র বিএসসি সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না, কম্পিটিটিভ এক্সাম যেগুলো তুমি দেবে তার জন্য কিন্তু এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই জন্য এই টোটাল পার্টটা সারফেস কেমিস্ট্রি পার্টটাই তোমার বোরিং লাগতে পারে, মানে কোয়ান্টাম মেকানিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, থার্মোডাইনামিক্স, এটা হয়তো অনেক বেশি অ্যাপিলিং তোমার মনে হতে পারে, কিন্তু ইম্পর্টেন্সের দিক থেকে কিন্তু সারফেস কেমিস্ট্রি মোটেই মানে লেস ইম্পর্টেন্ট না, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মডার্ন রিসার্চ যেসব হচ্ছে, মডার্ন রিসার্চ কিন্তু অনেকটাই হচ্ছে সারফেস কেমিস্ট্রি বেস। পার্টিকুলারলি তোমরা যখন ক্যাটালিসিস একটা পার্ট যেটা নিয়ে প্রচুর রিসার্চ হয়, এই ক্যাটালিসিসটা কিন্তু দাঁড়িয়ে আছে তোমার এই সকল সারফেস কেমিস্ট্রি বা ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি তার উপরে। বা ন্যানো টেকনোলজি তোমরা পড়বে, হ্যাঁ, ন্যানো টেকনোলজিটা সেটাও কিন্তু দাঁড়িয়ে আছে বেসিক্যালি সারফেস কেমিস্ট্রির উপরে আর কি। সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিকটা তোমাদের পড়া দরকার আছে। আচ্ছা, আমরা প্রথমে কিছু বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছি, সেই টেক্সটখানে গিয়ে রিড আউট করা যায়। বলা হচ্ছে সারফেস সায়েন্স ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফেনোমেনা দ্যাট অকার্স অ্যাট দ্য ইন্টারফেস অফ টু ফেজেস। দেখো, এই যে দুটো ফেজের যে ইন্টারফেস, সেইখানে যে সমস্ত ফিজিক্যাল বা কেমিক্যাল ফেনোমেনা ঘটছে, সেটাই সারফেস সায়েন্সের মধ্যে পড়ে। তুমি যখন সারফেস টেনশন পড়েছো, সেখানে দুটো ফেজ হচ্ছে, একটা লিকুইড ফেজ আর একটা ভেপার ফেজ। সেই সারফেসে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিস গুলো তুমি দেখেছো আর কি। এটা দেখো সারফেস টেনশনের মধ্যে আর কি। আচ্ছা, এছাড়া যখন এই অ্যাডজর্পশন বা কলয়েড বা হেট্রোজিনিয়াস ক্যাটালিসিস বা ন্যানোমেটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি যখন তুমি দেখবে, সেটা কিন্তু তোমার ওই মানে যেখানে সারফেসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে যদি একটা পার্ট লিকুইড আর একটা পার্ট ভেপার হয়, তখন সেটাকে জাস্ট সারফেস বলে। আর যদি এমন হতো যে দুটো ইমমিসিবল লিকুইড হতো বা পার্সিয়ালি মিসেবল লিকুইড হতো, যেখানে দুটো লেয়ার তুমি পরিষ্কার আলাদা করতে পারছো, তখন দুটো ফেজের যে মাঝের জায়গাটা, সেটাকে জাস্ট ইন্টারফেস বলা হচ্ছে। সারফেস না বলে ওটাকে জাস্ট তখন ইন্টারফেস বলা হচ্ছে। এই জন্য সারফেস সায়েন্স সেটাকে অনেক সময়, বা সারফেস কেমিস্ট্রিটাকে অনেক সময় ইন্টারফেসিয়াল কেমিস্ট্রিও বলা হয়। আচ্ছা দেখো, এই যে ইন্টারফেস ইজ দ্য বাউন্ডারি বিটুইন টু ফেজেস, or the properties or behavior of material
ডিফার ফ্রম দোজ অফ দ্য অ্যাডজয়নিং ফেজেস। মানে তোমার দুটো ফেজ আছে, এই দুটো ফেজের যে ইন্ডিভিজুয়াল প্রপার্টি, ইন্টারফেজের প্রপার্টিটা হচ্ছে তাদের সাম কাইন্ড অফ অ্যাভারেজ টাইপের হয়। ধরো দুটো ইমমিসিবল লিকুইড তুমি নিয়েছো, নিচে আছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড, উপরে আছে জল। এবারে কার্বন টেট্রাক্লোরাইড এবং জলে মানে ধরো সেখানে লেসে আমি আয়োডিন মেশাচ্ছি, আয়োডিন সিসিএর পরে দারুণভাবে সলেবল, সেটা একটা দেখবে তোমার ডিপ ভায়োলেট কালার হয়। আর আয়োডিন জলে কম সলেবল, সেখানে উপরের লেয়ারটাকে একটা হালকা লেয়ার, সেটা যে ব্রাউনিশ হয়। এবারে এই দুটো লেয়ারের ঠিক মাঝের যে জায়গাটা, সেটাকে আমি ইন্টারফেস বলছি, সেখানে কি হচ্ছে ওই তোমার কনসেন্ট্রেশনটা ভায়োলেট এবং ব্রাউনের ঠিক মাঝামাঝি এরকম একটা জায়গায় থাকে আর কি। তার প্রপার্টিটা নিচের যে বাল্ক ফেজ যেখানে আয়োডিন আছে ইন সিসিএল4, আর উপরের যে ফেজটা বাল্ক ফেজ যেটা বেসিক্যালি আয়োডিন আছে ইন ওয়াটার, তাদের মাঝামাঝি প্রপার্টি সে হোল্ড করে। ঠিক একই রকম ভাবে জাস্ট তুমি যদি জল আর ভেপার তাদের ইন্টারফেস তুমি কনসিডার করো, যে জলের যে সারফেসটা তার থেকে অনেক উপরে গেলে ভেপারের যে প্রপার্টি, অনেক নিচে অর্থাৎ ওয়াটারের ভেতরে ঢুকে গেলে সেখানে যে প্রপার্টি, সারফেসের প্রপার্টি কিন্তু কমপ্লিটলি আলাদা। এটা পরবর্তীকালে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়বে যখন তুমি ওই জলেতে কিছু ইম্পিউরিটি অ্যাড করবে। ধরো সারফ্যাক্ট্যান্ট মলিকুলস লাইক ডিটারজেন্ট বা সোপ মলিকুলস, এগুলো যখন তুমি অ্যাড করবে তখন পরিষ্কার দেখতে পাবে যে তারা প্রেফারেন্সিয়ালি সারফেসে অ্যাডজব হয়, এবং সারফেসে অ্যাডজব হয় বলে এই সারফেসের যে বিভিন্ন রকমের প্রপার্টিগুলো, তার সারফেস টেনশন, তারপরে আরও অনেক প্রপার্টি, তার কন্ডাক্টেন্স, হ্যাঁ, তারপরে তার হচ্ছে ডিটারজেন্সি, এইসব জিনিসগুলো কীরকমভাবে পাল্টে গিয়ে তখন তুমি পরিষ্কারভাবে এটা দেখতে পাবে। ঠিক আছে, সেই জন্য খেয়াল রাখবে যে ইন্টারফেসের প্রপার্টিটা সেটা যে বাল্ক ফেজের থেকে আলাদা, এবং ইউজুয়ালি যেটা হয় যে বাল্ক ফেজের যে প্রপার্টিগুলো তার সাম কাইন্ড অফ অ্যাভারেজ হচ্ছে তোমার ইন্টারফেসের প্রপার্টিটা। আচ্ছা, সারফেস সায়েন্সটা কি? না, সারফেস সায়েন্স ইনক্লুডস দ্য ফিল্ড অফ সারফেস কেমিস্ট্রি, সারফেস physics, and surface engineering. But in broader sense, the surface science encompasses concepts such as adsorption, catalysis, electrochemistry, geochemistry, interface and colloid, semiconductor device fabrication, fuel cell assembly monolayer, and adhesives. তার মানে পরিষ্কার তুমি দেখো যে সারফেস সায়েন্সটা কেন ইম্পর্টেন্ট। সারফেস সায়েন্সের মধ্যে তোমার মানে কিছু মানে কেমিস্ট্রির লোকেরা কিছু জিনিস নিয়ে ইন্টারেস্টেড, ফিজিক্সের লোকেরা কিছু জিনিস নিয়ে ইন্টারেস্টেড, এবং ইঞ্জিনিয়ারিং লোকেরা কিছু কিছু জিনিস নিয়ে ইন্টারেস্টেড। সেই জন্য সারফেস সায়েন্স যেটা আমি অ্যাজ এ হোল বলছি, সেটা সারফেস কেমিস্ট্রি, সারফেস ফিজিক্স এবং সারফেস ইঞ্জিনিয়ারিং তাদের একটা কম্বিনেশনের মধ্যে পড়ে। আমরা সারফেস কেমিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, এবং এই সারফেস সায়েন্স এই যে বর্ডার যে সাবজেক্টটা, এই বর্ডার সাবজেক্টের মধ্যে কিন্তু তোমার অ্যাবজর্পশন, ক্যাটালিসিস, ইলেকট্রোকেমিস্ট্রি, জিওকেমিস্ট্রি, ইন্টারফেস অ্যান্ড কলয়েড, সেমিকন্ডাক্টর ডিভাইস ফেব্রিকেশন, ফুয়েল সেলফ অ্যাসেম্বলি মনোলেয়ার্স, অ্যাডহেসিভ, এই সবগুলোই কিন্তু পড়ে, এবং সবগুলোই দেখো তোমার টেকনোলজিক্যালি এবং ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, সারফেস কেমিস্ট্রি ক্যান বি রাফলি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইন্টারফেসেস। তারা আমরা কেমিস্ট্রির লোকেরা অ্যাকচুয়ালি যে পার্টটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে এই যে সারফেসে যে রিয়াকশনসগুলো হচ্ছে সেইগুলোকে নিয়ে, অর্থাৎ আমরা বেসিক্যালি ক্যাটালিসিসটাকে নিয়ে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, এবারে আজকে যে সারফেস কেমিস্ট্রির যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা আগেই বললাম, সেটা অ্যাবজর্পশন। আচ্ছা, অ্যাবজর্পশন এই যে পুরো পার্টটা আমি যদি খুব ডিটেলে পড়াতে চাই তাহলে অ্যারাউন্ড 5টা ক্লাস লাগে। ঠিক আছে, মানে আমি দেখবো 5টা ক্লাস পর 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 মানে তোমাদের সিলেবাসে যেটা আছে, আমি শুধু সিলেবাসটার কথা বলছি না, আপ টু নেটের সিলেবাস পর্যন্ত যে পার্টটা আছে সেই পার্টটা যদি আমি ডিটেলে তোমাদের পড়াতে চাই, অ্যারাউন্ড 5টা ক্লাস আমাকে অ্যাবজর্পশনে দিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে তার ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা বেসিক টার্মিনোলজিস, কিছু বেসিক ডেফিনেশনস, হ্যাঁ, মানে অ্যাবজর্পশন বলতে কি বুঝছি, অ্যাবজর্পশন বলতে কি বুঝছি, অ্যাবজর্পশনের তফাৎটাই বা কি, তাদেরকে কম্বাইনলি জর্পশন বলা হচ্ছে, অ্যাডজর্বেট কি, অ্যাডজর্বেন্ট কি, অ্যাডজর্পশন কত রকমের হতে পারে, ফিজিক্যাল অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশন, তাদের ডিস্টিংগুইশেবল ফিচার্সগুলো কি কি আছে সেগুলোকে দেখা। হ্যাঁ, তারপরে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বলতে আমি কি বুঝছি, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কাদের উপরে নির্ভর করে, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে জাস্ট শুরুটাকে করা, এইসব জিনিসগুলো নিয়ে আমরা ফার্স্ট লেকচার আলোচনা করব। আর সেকেন্ড লেকচার ইজ অল অ্যাবাউট ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম, যেটা অ্যাডজর্পশন আইসোথার্মগুলোর মধ্যে মোস্ট এক্সটেন্সিভলি ইউজড এবং মোস্ট পপুলার। সেই ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম, তার ডেরিভেশন এবং তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস, সেইগুলোকে নিয়ে আলোচনা হবে হচ্ছে তোমার সেকেন্ড লেকচারে। থার্ড লেকচারে আমরা আলোচনা করব বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম, তার ডেরিভেশন এবং তার যে বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেসগুলো সেগুলোকে নিয়ে আলোচনা করব।
তাহলে এই যে তিনটে অ্যাডজর্পশন আইসোথাম, আজকে আমি শেষের দিকে আলোচনা করে দেবো ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথাম, নেক্সট ক্লাসে হচ্ছে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম, এবং তারপরের কাছে বিটি অ্যাডজর্পশন আইসোথাম। এই তিনটে অ্যাডজর্পশন আইসোথাম সেটা বেসিক্যালি গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস। ফোর্থ লেকচারে আমরা বেসিক্যালি আলোচনা করব গিভস অ্যাডজর্পশন আইসোথাম। এই গিভস অ্যাডজর্পশন আইসোথাম ইজ অল অ্যাবাউট অ্যাডজর্পশন অফ সলিড অন লিকুইড সারফেস। তার ডেরিভেশনটাকে করে সেইখান থেকে বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ডেভেলপ করা, যেমন সারফ্যাক্ট্যান্ট বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট, এইটা একটু আলোচনা করা, মাইসেলি এই জিনিসটাকে আলোচনা করতে হবে এগুলো। আচ্ছা, এবারে ফিফথ লেকচারে আমরা বেসিক্যালি ওই মাইসেলি এইটা নিয়ে অনেক ডিটেল আলোচনা করব, মানে মাইসেলাইজেশন কাইনেটিক্স, মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স, মাইসেলাইজেশনের যে মেকানিজম, এইটা নিয়ে একটু ডিটেল আলোচনা হবে। এই মাইসেলি নিয়ে ডিটেল আলোচনাটা তোমাদের সিলেবাসের বাইরে পড়ে, বিটি অ্যাডজর্পশন আইসোথামের ডেরিভেশনটা তোমাদের সিলেবাসের বাইরে পড়ে, কিন্তু আমরা জাস্ট আমি বিএসসির ব্যাপারটাকে মাথায় রেখে শুধুমাত্র পড়াচ্ছি না। তারা পরবর্তীকালে তুমি যখন নেট বা এই ধরনের পরীক্ষা দেবে তখন দেখবি মাইসেলি নিয়ে বা তোমার বিইটি অ্যাডজর্পশন ডেরিভেশন সংক্রান্ত বেশ কিছু কোশ্চেন আসছে আর কি। তাহলে যখন হচ্ছে একবারই হয়ে যায়, হ্যাঁ, তার জন্য ওই তোমার হয়তো একটা বা দেড়টা ক্লাস হয়তো কমিয়ে তোমার তিনটে ক্লাসের মধ্যে পুরো ব্যাপারটা হয়তো করা যেতে পারতো, কিন্তু তিনটে ক্লাসের মধ্যে ব্যাপারটা না করে আমি 5টা ক্লাসের মধ্যে তোমাদের এই পুরো জিনিসটাকে শেষ করতে চাইছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যানিং, যেভাবে এগোবো। আচ্ছা, মানে কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে মাঝপথে আটকাবে। হ্যাঁ, মানে আমি যা বলেছি কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? নতুন যারা এসেছো তাদের কথা পার্টিকুলারলি বলছি। না স্যার। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা অ্যাডজর্পশন এই জিনিসটা একটুখানি দেখতে চাইছি। অ্যাডজর্পশনটাকে বাংলায় বলা হয় অধিশোষণ, এমনি অ্যাবজর্পশন এটা যদি এ বি হতো তাহলে সেটা শোষণ বলে, আর এটা হচ্ছে অধিশোষণ। হ্যাঁ, দ্য প্রসেস অফ ট্র্যাপিং মলিকুলস or atoms that are incident on a surface is called adsorption. তো দেখো, the process of trapping molecules or atoms that are incident on a surface is called adsorption. তাহলে জাস্ট পার্টিকুলারলি যখন ধরো আমি কথা বলছি যে তোমার হাইড্রোজেন গ্যাস এটা প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল তার উপরে যখন ধাক্কা দিচ্ছে, দেখা যাচ্ছে যে প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেলের সারফেসে ওই গ্যাসগুলো ট্র্যাপড হয়ে যাচ্ছে। বা একটা লিকুইড আছে, জল আছে, জলেতে যখন তুমি ডিটারজেন্ট বা সোপ মলিকুলস তুমি দিচ্ছ, মানে আমি বলছি যে তোমার সালফোনিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট বা কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট এগুলো তুমি দিচ্ছ, তারা তোমার সারফেসে চিটকে যাচ্ছে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে তোমার অ্যাডজর্পশন। তাহলে দ্য প্রসেস অফ ট্র্যাপিং মলিকুলস অর অ্যাটম দ্যাট আর ইনসিডেন্ট অন এ সারফেস ইজ কল্ড অ্যাডজর্পশন। আর আরেক রকম ভাবে এটাকে ডিফাইন করা যাচ্ছে, সেটা এরকম, ইন আদার ওয়ার্ডস adsorption can be defined as the phenomenon when a component of a heterogeneous system, instead of penetrating into one another, remains more concentrated near the surface of another component or at the interface. মানে দেখো, এইখানেই তুমি বেসিক্যালি অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের তফাৎটাও তুমি পেয়ে যাচ্ছ। যদি অ্যাবজর্পশন হয় তাহলে কি হয়, যে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টে কিন্তু একদম ভেতরে ঢুকে যায়, আর যদি অ্যাডজর্পশন হয় তাহলে সে বেশি কনসেন্ট্রেটেড থাকে নিয়ার দ্য সারফেসেস, বাল্কে কিন্তু কম ঢোকে। সেটাই যে সেখানে বলা হচ্ছে, মানে যখন অ্যাবজর্পশন হবে তখন ওভারঅল সিস্টেমটা হোমোজিনিয়াস হয়ে যাবে। অর্থাৎ ধরো কোন একটা সাবস্টেন্স, ধরো আমি জাস্ট সিম্পলি একটা, তোমরা যে কোল্ড ড্রিঙ্কস খাও, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস সেখানে ধরো তোমার একটা, ঠিক আছে, চিনি মিষ্টি দেওয়া আছে, সেটা আলাদা কথা। হাই প্রেসারে তোমার জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে তুমি ঢুকিয়ে দিয়েছো, এবং সেখানে তুমি যেটা দেখবে যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা থ্রু আউট দ্য বাল্ক সর্বত্র কিন্তু একই, অর্থাৎ সেটা হোমোজিনিয়া, সেটা হলো কিন্তু অ্যাবজর্পশন। আর হয় যখন আমি প্লাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল সেটা যখন হাইড্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব করছে, তখন তুমি দেখবে যে বাল্কে তার কনসেন্ট্রেশনটা অনেক কম, মেনলি সে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে হচ্ছে সারফেসে, এইটা। তাহলে ইন আদার ওয়ার্ডস অ্যাবজর্পশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনন when a component of a heterogeneous system, instead of penetrating into one another, remains more concentrated near the surface of another component or at the interface. ঠিক আছে, তাহলে দেখো, তাহলে if a finely divided solid is stirred into a dilute solution of dye, depth of color in the solution is much decreased. If a finely divided solid is exposed to a gas at low pressure, the pressure decreases notably.
In the hydrogenation of alkene or alkyne, platinum, palladium and aninickel are used. All these phenomena are examples of adsorption. তাহলে অ্যাডজর্পশনের কতগুলো এক্সাম্পল তাহলে এখানে জাস্ট বলে দেওয়া হয়েছে। ওই মানে তুমি যখন অ্যাডজর্পশন অফ হাইড্রোজেনেশন অফ অ্যালকিন বা অ্যালকাইন, যখন আনস্যাচুরেটেড যে হাইড্রোকার্বনগুলো আছে সেখানে কিন্তু তুমি হাইড্রোজেন পাঠাও, এবং হাইড্রোজেন পাঠাতে গেলে তোমার প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল ইত্যাদি লাগছে আর কি। তখন যে এই হাইড্রোজেনটা অ্যাডজর্ব হয়েছিল প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেলের উপরে, সে বেসিক্যালি তোমার ওই অ্যালকিন বা অ্যালকাইনের সঙ্গে জাস্ট অ্যাডিশন হচ্ছে আর কি। সেই যে রিয়াকশনগুলো সেখানে কিন্তু অ্যাডজর্পশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। হ্যাঁ, তারপরে তুমি যদি একটা কন্টেনারের মধ্যে লো প্রেশার একটা গ্যাস রাখা আছে, সেখানে কোনটা অ্যাবজর্বিং সলিড তুমি দিলে দেবে, গ্যাসের প্রেশারটা কমে গেল, সেখানে অ্যাবজর্ব হচ্ছে। আর একটা সলিউশনের ক্ষেত্রেও তাই হয়, একটা সলিউশন আছে সেখানে একটা কালার বা কিছু একটা আছে, সেখানে তুমি জাস্ট কোনো একটা ফাইনলি ডিভাইডেড সলিড তুমি দিচ্ছ, সে বেসিক্যালি কালারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে তার সারফেসে, তাহলে দেখবে তোমার ওই সলিউশনে যে কালারের যে ডেপথটা বা কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এই ফেনোমেননগুলো সবই কিন্তু অ্যাবজর্পশনের মধ্যে পড়ছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই অ্যাবজর্পশনের কাছাকাছি শুনতে একটা টার্ম হচ্ছে অ্যাবজর্পশন। হ্যাঁ, তাহলে অ্যাবজর্পশন জিনিসটা কি সেটা একটুখানি দেখে নেওয়া দরকার আছে। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে যেটা হলো যে ওটা একটা হেটেরোজিনিয়াস ফেজ, সারফেসে কনসেন্ট্রেশনটা বেশি, বাল্কে কনসেন্ট্রেশনটা কম। কিন্তু অ্যাবজর্পশন সেটা হচ্ছে মানে তোমার অ্যাকচুয়ালি জিনিসটা এটা দাঁড়াবে যে দিনের শেষে কিন্তু ওটা মোরালের হোমোজিনিয়াস হয়ে যাবে। তাহলে ইফ এ কম্পোনেন্ট ইন দ্য হেটেরোজিনিয়াস সিস্টেম penetrates into another and spread throughout the bulk of the latter, then it is called absorption. হ্যাঁ, তাহলে এইটা অ্যাকচুয়ালি হেটেরোজিনিয়াসটা বলাটা ঠিক হবে না, এটা হোমোজিনিয়াস বলা উচিত ছিল। ইফ এ কম্পোনেন্ট ইন দ্য হোমোজিনিয়াস সিস্টেম penetrates into another and spread throughout the bulk of the latter, then it is called an absorption, called the absorption. আসলে এখানে আমি হেটেরোজিনিয়াস টার্মটা একটু কনসাসলি ইউজ করি, তার কারণটা হচ্ছে যে এই যে মিক্সচার বা মিক্সিং, তার সাথে অ্যাবজর্পশনে তোমাকে একটু তফাৎ করতে হয়। এমনিতে দেখো তুমি একটা সলিউশন যখন বানাচ্ছ সেখানে সেটা ট্রুলি হোমোজিনিয়াস, আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে যে ট্রুলি হোমোজিনিয়াস হয় না, মানে বাল্ক পর্যন্ত ঢুকে যাচ্ছে বটে কিন্তু স্টিল একটা হেটেরোজিনিটি মেনটেন থাকছে। মানে অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা থাকবে পুরোটাই হচ্ছে সারফেসে, আর তোমার অ্যাবজর্পশনের ক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে বাল্কে। এবারে অ্যাবজর্পশন সেটা এখানে হেটেরোজিনিয়াস বলেছে, হেটেরোজিনিয়াসটা বললে এটা মিসলিডিং হয়ে যাচ্ছে। মানে কখনো কখনো ওটা হেটেরোজিনিয়াস থাকতে পারে কিন্তু কখনো কখনো সেটা হোমোজিনিয়াসও হতে পারে। যেমন ধরো যে এক্সাম্পলটাই আমরা দিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ অ্যাবজর্বড ইন ওয়াটার, যেটা আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে দেখি, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সেটা কিন্তু হোমোজিনিয়াস আছে। মানে তুমি একটা কোল্ড ড্রিঙ্কসের, ঠিক আছে, প্রেশারটা রিলিজ করলে গ্যাসটা বেরিয়ে যাবে আলাদা কথা, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বিভিন্ন জায়গায় যদি তুমি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বের করো সেটা কিন্তু একই থাকবে। সেই জন্য এইখানে এই হেটেরোজিনিয়াস এইটাকে না বলে এটা হোমোজিনিয়াস বলাই মানে বেশি দরকার, বা হোমোজিনিয়াস স্ল্যাশ হেটেরোজিনিয়াস বলা, মানে কিছু কিছু ক্ষেত্রে সেটা হেটেরোজিনিটিটা থাকতে পারে আর কি, কিন্তু হোমোজিনিয়াসও হয়ে যেতে পারে। মানে অ্যাবজর্পশন যেমন একদমই হেটেরোজিনিয়াস, কিন্তু অ্যাবজর্পশন সে হোমোজিনিয়াসও হতে পারে, হেটেরোজিনিয়াসও হতে পারে। সেখানে এইটা আমার মনে হয় এটা হোমোজিনিয়াস স্ল্যাশ হেটেরোজিনিয়াস করে দেওয়াটা বেশি দরকার। আর এবারে দেখো এই পরের পার্টটা হলে তুমি ভালো করে বুঝতে পারবে যে আমি দেখো এই অ্যাবজর্পশন কোন পার্টটা আর অ্যাবজর্পশন কোন পার্টটা এটা না বোঝা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়, মানে খুব ডিস্টিংক্টলি ডিফারেন্সিয়েট করা অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়। তাহলে কোনো একটা সাবস্টেন্স আর একটা সাবস্টেন্সে যখন অ্যাবজর্ব হচ্ছে তখন সে শুধুই যে সারফেসেই চিটকে থাকছে সেরকম না, কিছুটা পোর্শন কিন্তু তোমার বাল্কের দিকে ঢুকতে চায়। হয়তো এমন হবে যে সারফেস থেকে যত আমি বাল্কের দিকে যাচ্ছি কনসেন্ট্রেশনটা গ্র্যাজুয়ালি কমছে, সেটা হতে পারে। কিন্তু তার মানে এমন নয় যে শুধুমাত্র সারফেসেই থাকবে, বাল্কের কিছুই থাকবে না। সেই জন্য তাহলে দেখো বাল্কের দিকে যে পার্টটা ঢুকছে সেটাকে অ্যাবজর্পশন বলা উচিত, আর সারফেসে যে পার্টটা থাকছে সেটাকে অ্যাবজর্পশন বলা উচিত। এবার আমি ঠিক কতটা গভীর পর্যন্ত গেলে বা সারফেস থেকে ঠিক কতটা ডেপথ সেটাকে আমি অ্যাবজর্পশনের মধ্যে রাখবো, আর কতটা পার্ট আমি অ্যাবজর্পশনের মধ্যে রাখবো, এটা বোঝা অনেক সময় অসুবিধা হয় বলে এখন অনেক সময় হচ্ছে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশন এই দুটো টার্মকে কম্বাইনলি জবশন বলা হয়। মানে এডি আর এবি পার্টটাকে বাদ দিয়ে বাকি যে পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে জবশন। সেটা হচ্ছে ওই তোমার সারফেসে এবং বাল্কে সবটা মিলে যে জিনিসটা অ্যাবজর্ব থাকছে আর কি, বা যে জিনিসটা জাস্ট থাকছে সেই সবটাকে তুমি জাস্ট জবশন বলতে পারো। ইট ইজ নট always easy to distinguish the amount which is actually absorbed or absorbed. In that case,
we sometimes use the term absorption to include both the physical processes. ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনটাকে কম্বাইনলি আমি জর্পশন বলে রাখতে পারছি। তাহলে দেখেন এখানে তিনটে টার্ম আমি ইন্ট্রোডিউস করলাম, একটা হচ্ছে অ্যাডজর্পশন, একটা অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে জর্পশন। আচ্ছা, এবারে যখন অ্যাডজর্পশন হয় তখন আলাদা দুটো টার্মিনোলজি আমাকে ইউজ করতে হয়, একটা বলে অ্যাডজর্বেন্ট আর একটা হচ্ছে অ্যাডজর্বেট। ধরো একটা গ্যাস একটা সলিড সারফেসে অ্যাডজর্ব হচ্ছে, তাহলে একটা গ্যাস যদি সলিড সারফেসে অ্যাডজর্ব হয় তাহলে যে অ্যাডজর্ব হচ্ছে সে হচ্ছে অ্যাডজর্বেট, আর যার উপরে অ্যাডজর্ব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজর্বেন্ট। তাহলে কি হচ্ছে না, দ্য সাবস্টেন্স অন দ্য সারফেস অফ হুইচ অ্যাডজর্পশন টেকস প্লেস ইজ কল্ড দ্য অ্যাডজর্বেন্ট। অর্থাৎ এখানে সলিড সারফেসটা হলো অ্যাডজর্বেন্ট, আর যে গ্যাসটা অ্যাডজর্ব হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজর্বেট। তুমি যখন জলেতে ওই কোনো সারফ্যাক্ট্যান্ট মলিকুল ইউজ করছো তখন দেখবে ওই জলের বা লিকুইডের সারফেসে ওই সলিড অ্যাডজর্ব হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না কথা। সে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, মাঝখানে একটা শোনা যায়নি। ওই ও অ্যাবসর্বেট আর অ্যাবসর্বেন্টস এর পরে একটু আপনি উদাহরণটা ও দিচ্ছিলেন আচ্ছা, তখন হ্যাঁ শোনা এই যায়। যে যেমন আমি তো ধরো ডেফিনেশনই এটা পরিষ্কার যে যখন একটা গ্যাস অ্যাডজর্ব হচ্ছে অন দ্য সলিড সারফেস তাহলে গ্যাসটা হলো অ্যাডজর্বেট আর সলিড সারফেসটা হলো অ্যাডজর্বেন্ট। তাহলে অ্যাডজর্বেন্ট হচ্ছে যার উপরে অ্যাডজর্ব হচ্ছে, আর অ্যাডজর্বেটটা হচ্ছে যে অ্যাডজর্ব হচ্ছে। এই যে এক্সাম্পল এটা দিয়েছি যে অ্যাজ ফর এক্সাম্পল হোয়েন ইউ কনসিডার adsorption of hydrogen molecule on platinum surface, then platinum surface is the adsorbent and hydrogen molecule is the adsorbate. ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা তোমার অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন তার একটা ডিফারেন্সেস গুলোকে দেখব। আমি অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের ডেফিনেশন বলার সময় মোটামুটিভাবে আলোচনা করে দিয়েছি, সেটাকে তোকে সামারাইজ করে নেওয়া। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে তুমি মানে এমনিতে জিনিসগুলো হয়তো অতটা না মানে কঠিন না, কিন্তু পরীক্ষা অনেক সময় 2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমায় দিয়ে দেয় যে অ্যাবজর্পশন এবং অ্যাবজর্পশনের মধ্যে তফাৎটা কি। জাস্ট আমি 4-5টা পয়েন্ট লিখেছি, 4-5টা পয়েন্ট জাস্ট একটুখানি বলে নেওয়া যায় যে অ্যাবজর্পশন ইজ এ সারফেস ফেনোমেনন, হোয়ারএজ অ্যাবজর্পশন ইজ এ বাল্ক ফেনোমেনন। আমি বলেইছি যে অ্যাবজর্পশন যখন হবে তখন ধরো গ্যাসের অ্যাবজর্পশন আর সলিড সারফেস যখন কনসিডার করবো, গ্যাসটা এটা সারফেসেই মেনলি কনসেন্ট্রেটেড থাকবে, বাল্কে ঢুকবে না, ঢুকলেও সামান্য ঢুকবে। আর যখন অ্যাবজর্পশন আমি কনসিডার করব তখন কিন্তু ওই গ্যাসটা সলিডের কিন্তু ভেতরে পেনিট্রেট করে যাবে। আর ইনিশিয়াল রেট অফ অ্যাবজর্পশন ইজ ম্যাক্সিমাম when the surface of adsorbent is totally vacant, then it decreases as it approaches to equilibrium, but absorption occurs at a uniform rate. তুমি দেখবে মানে যখন পরে আমি অ্যাডজর্পশন আইসোথার্মগুলোকে বলবো, একটা গ্যাসের অ্যাডজর্পশন যখন সলিড সারফেসে হচ্ছে তখন পার্টিকুলারলি যদি মনোলেয়ার তৈরি হয় অর্থাৎ কেমিজর্পশন হয়, তখন যেটা দেখতে পাবে যে ওই যে সলিড সারফেস যেটাকে আমি অ্যাডজর্বেন্ট বলছি তার কিছু অ্যাক্টিভ সাইটস আছে যেখানে অ্যাকচুয়ালি গ্যাস মলিকুলগুলো কোনো কেমিক্যাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড থাকে। সেখানে শুরুর দিকে যখন তোমার সলিড সারফেসের অ্যাক্টিভ সাইটগুলো সবাই ভেকেন তখন অনেক ফাস্টার রেটে গ্যাস মলিকুলগুলো অ্যাডজর্ব হবে। এবারে যত সময় যাবে কি হবে না, সলিড সারফেসের অ্যাক্টিভ সাইটগুলোর বেশ কিছু অলরেডি অকুপাইড হয়ে থাকবে, তখন রেট অফ অ্যাডজর্পশনটা তো নির্ভর করবে কতগুলো অ্যাক্টিভ সাইট ভেকেন্ট আছে। এবারে ভেকেন্ট সাইটসের সংখ্যা যদি গ্র্যাজুয়ালি কমে যায় তাহলে রেট অফ অ্যাবজর্পশন সেটাও হচ্ছে গ্র্যাজুয়ালি কমবে। তো সেটা এখানে বলা হচ্ছে যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ইনিশিয়ালি রেটটা অনেক বেশি, তারপরে রেটটা আস্তে আস্তে কমবে এবং একটা সময়ের পরে যখন সলিড সারফেসের অ্যাক্টিভ সাইটগুলো পুরোপুরি অকুপাইড হয়ে যাবে তখন কিন্তু আর যদি তুমি দেখবে আর একটা ইকুইলিব্রিয়াম এসে গেছে, মানে যে রেটে বেসিক্যালি গ্যাস মলিকুলগুলো তোমার ওই অ্যাডজর্ব হবে ঠিক সেই রেটেই ডিজর্ব হয়ে যাবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম মেনটেন করে যাবে। আর যখন আমি অ্যাবজর্পশন কনসিডার করব প্রথম থেকেই, মানে অ্যাবজর্পশন মানে কি পুরো বাল্কে তো গ্যাসটা অ্যাবজর্ব হচ্ছে, সেটা হিউজ পসিবিলিটি
তাদের ক্ষেত্রে দেখা যায় স্যাচুরেশনটা ইউজুয়ালি আসতে চায় না, তোমার ওই যত তুমি প্রেসার বাড়াবে তোমার গ্যাসটা অ্যাবজর্ব হতেই থাকবে এবং ইউনিফর্ম রেটে সেটা হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাবজর্পশন ইজ ইউজুয়ালি এক্সোথার্মিক, হোয়ারাজ অ্যাবজর্পশন ইজ ইউজুয়ালি এন্ডোথার্মিক। মানে এটা আমি পরে থার্মোডাইনামিক্সটা খুব ভালো করে বলবো, পার্টিকুলারলি ফিজিজপশন যদি হয় তখন তুমি দেখতে পারবে যে যেহেতু প্রসেসটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল সেজন্য এনার্জেটিক্যালি ফেভারেবল হতেই হবে, আর এনার্জেটিক্যালি ফেভারেবল মানেই হচ্ছে ওটা এক্সোথার্মিক হবে। আমি একটু পরে এই পার্টটা ডিটেলে আলোচনা করছি। আর অ্যাবজর্পশন যখন হবে সেটা কিন্তু এন্ডোথার্মিক। অ্যাবজর্ব করতে গেলে মানে অ্যাবজর্পশন যখন হবে তখন হিট রিলিজ করে যাবে, আর অ্যাবজর্পশন হবে তখন তোমাকে হিট দিতে হবে। আচ্ছা, অ্যাবজর্পশন ইজ হাইলি টেম্পারেচার সেন্সিটিভ। The rate of absorption usually decreases with increasing temperature. Our absorption is less temperature sensitive and usually does not change much with the variation of temperature. তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ করলে তোমার রেট অফ অ্যাবজর্পশন এটা খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু অ্যাবজর্পশনটা প্রচন্ড টেম্পারেচার সেন্সিটিভ। এবং কেন টেম্পারেচার সেন্সিটিভ সেটা পরে আমি আরো ডিটেল আলোচনা করছি। ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে টেম্পারেচার সেন্সিটিভিটি একরকম, কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে আর একরকম। ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে অবভিয়াসলি লো টেম্পারেচারে অ্যাবজর্পশনটা বেশি হবে, হাই টেম্পারেচার অ্যাবজর্পশনটা কম হয়ে যাবে। কিন্তু কেমিজর্পশনের ক্ষেত্রে দেখবো যে লো টেম্পারেচারের রেটটা কম, হাই টেম্পারেচারের রেটটা কম, একটা অপটিমাল টেম্পারেচারে যখন রেটটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। তাহলে এই যে পার্টটা যেখানে টেম্পারেচার সেন্সিটিভিটি ইন অ্যাবজর্পশন, সেইটা কিন্তু এর পরে আরো ডিটেল আলোচনা করার সুযোগ আছে, সেটা আমি বলছি একটু পরে। আচ্ছা, তাহলে দেখো এই যে বললাম যে মানে তোমার অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের ডিফারেন্স, এখানে 4টে ডিফারেন্স দেওয়া আছে। পরীক্ষা অনেক সময় 2 নম্বরের কোশ্চেন হিসেবে দেয়, হ্যাঁ, সেখানে তুমি মানে ঠিক করে একটু কনফিডেন্টলি লিখে দিও। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এবারে তুমি চলে এসো ডিফারেন্ট টাইপস অফ অ্যাবজর্পশনের ক্ষেত্রে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ অ্যাবজর্পশন, সেটাতে তুমি 2 রকমের অ্যাবজর্পশন পাবে। একটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন। আচ্ছা, ফিজিক্যাল অ্যাবজর্পশন এবং কেমিক্যাল অ্যাবজর্পশন এই পুরো ডিফারেন্সিয়েশনটা নির্ভর করছে যে যখন ধর আমি এক্সাম্পল হিসেবে গ্যাসের অ্যাবজর্পশন ও সলিড সারফেস কনসিডার করছি, তাহলে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে কেন চিটকে রইল কারণ তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে বলে। আর এবারে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কেমন টাইপের অ্যাট্রাকটিভ ফোর্স? এটা কি ফিজিক্যাল অ্যাট্রাকটিভ ফোর্স না কেমিক্যাল অ্যাট্রাকটিভ? ফিজিক্যাল অ্যাট্রাকটিভ ফোর্স মানে হচ্ছে আমি বেসিক্যালি ভ্যান রল টাইপ অফ অ্যাট্রাকশন বলছি, আর কেমিক্যাল অ্যাট্রাকটিভ ফোর্স মানে হচ্ছে আমি একটা কেমিক্যাল বন্ডিং এর কথা বলছি। তাহলে যদি এমন হতো যে অ্যাবজর্ব বেট এবং অ্যাবজর্ব বেন্ড মলিকুলগুলোর মধ্যে একটা ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্যই তারা আটকে আছে, তখন তারা সেটা হবে ফিজিজপশন বা ফিজিক্যাল অ্যাবজর্পশন। আর হয় যদি এমন হতো যে অ্যাবজর্ব বেন্ড তার অ্যাক্টিভ সাইটসের সঙ্গে অ্যাবজর্ব বেট মলিকুল একটা কেমিক্যাল বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ কেমিক্যাল ফোর্স বা বন্ডিং এর জন্য হচ্ছে গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে আটকে আছে, সেইটা হবে তোমার কেমিক্যাল অ্যাবজর্পশন বা কেমিজপশন। তাহলে দেখো যেটা আমি বললাম সেটা আমি রিড আউট করছি। The absorption of gases on the solid surface can be broadly classified into 2 types. একটা হচ্ছে physical absorption বা ফিজিজপশন, আর হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন আর কেমিজপশন। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিজপশন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি না, when the force of attraction between the adsorbed bed and adsorbed bend are of physical nature, that is van der Waals in nature, then the absorption is relatively weak and called the physical absorption or physijoption or van der Waals absorption. Example includes the absorption of nitrogen gas on mica at low temperature. Low temperature mica ফাইলের উপরে নাইট্রোজেন গ্যাস যে অ্যাবজর্ব হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের তোমার এক্সাম্পল। আবার উল্টো দিকে কেমিজপশনের ক্ষেত্রে বা কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হচ্ছে না, when the absorbed molecules are held to the surface by covalent forces of the same general type as those occurring between bound atoms in molecules, then it is called chemical absorption or chemijoption. Examples কি absorption of hydrogen on nickel surface. তাহলে দেখো যে যেমন দুটো অ্যাটম একটা কোভ্যালেন্ট বন্ড দিয়ে বা কেমিক্যাল বন্ড দিয়ে জাস্ট একটা মলিকুলে থাকে, ঠিক একই রকম ভাবে অ্যাডজর্ব বেন্ড মলিকুল এবং অ্যাডজর্ব বেট মলিকুলের মধ্যে কিন্তু এরকমই একটা কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল লিঙ্কেজ তৈরি হয়, তাহলে সেটা কেমিক্যাল অ্যাবজর্পশনের মধ্যে পড়ে। তোমার যদি হাইড্রোজেনের অ্যাবজর্পশন অন নিকেল সারফেস বা হাইড্রোজেনের অ্যাবজর্পশন প্লাটিনাম সারফেস, প্যালাডিয়াম সারফেস, সেটা ইউজুয়ালি হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশনের এক্সাম্পল। হাইলাইট নাইট্রোজেনের অ্যাবজর্পশন অন দ্য মাইকা ফয়েল আর লো টেম্পারেচার, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশনের তোমার এক্সাম্পল। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশন কাকে বলে তুমি ডেফিনেশনটা পরিষ্কার তোমার কাছে?
কেমিক্যাল অ্যাবজর্পশন কাকে বলে ডেফিনেশনটা তোমার পরিষ্কার হচ্ছে। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে ফিজিক্যাল ফোর্স, ভ্যান ডের ওয়াল ফোর্স মানে উইক ফোর্স, দিস ইজ রেসপন্সিবল। আর কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে হচ্ছে কোভ্যালেন্ট বা তোমার কেমিক্যাল বন্ডিং, যেটা হচ্ছে তোমার স্ট্রং ফোর্স, সেটা হচ্ছে রেসপন্সিবল হচ্ছে। হুম, আচ্ছা, এবারে আমরা মানে এটা 7-8টা পয়েন্ট আছে যেটা পরীক্ষায় খুব রেগুলারলি পড়ে, যে কেমিক্যাল অ্যাবজর্পশন এবং ফিজিক্যাল অ্যাবজর্পশনের মধ্যে তোমার তফাৎগুলো কি কি থাকে। আর তফাৎগুলো কিছুটা এখানে পরিষ্কার বোঝা যাবে, কিছুটা আস্তে 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 জিনিসটা পরিষ্কার হবে। দেখো আমি কয়েকটা কথা বলছি, তাহলেই বুঝতে পারবে তুমি যে ফিজিজপশন টেক্স প্লেস ডিউ টু ভ্যান ডের ওয়ালস অ্যাট্রাকশন between the adsorbate and adsorbent molecules, whereas chemijoption takes place due to covalent or chemical interaction between the adsorbent molecules and the molecules on the surface of adsorbent. তাহলে যেটা ডেফিনেশনই যেটা পরিষ্কার ছিল যে ফিজিজপশনের ক্ষেত্রে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা রেসপন্সিবল, আর কেমিজপশনের ক্ষেত্রে হচ্ছে তোমার কেমিক্যাল বন্ড বা কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে রেসপন্সিবল। আর এবার একটা জিনিস দেখো, এই যে বাঁদিকের দুটো যে ছবি আঁকা আছে, বাঁদিকের ছবিটায় দেখো এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, একটা সলিড সারফেস আছে, এখানে অ্যাবজর্বের যে গ্যাস মলিকুলগুলো যে একটা লেয়ার তৈরি করেছে, এখানে দেখো মাল্টি লেয়ার তৈরি করেছে। আর এবারে বোঝার চেষ্টা করো, যদি কেমিজপশন হয় তাহলে এই যে সলিড সারফেসে অর্থাৎ তোমার যেটাকে বলছি অ্যাবজর্বেন্ট, তার সঙ্গে অ্যাবজর্বেড মলিকুলের মধ্যে যদি কেমিক্যাল বন্ড তৈরি হতে হয় তা তাদের কি হচ্ছে ডিস্টেন্স অফ অ্যাপ্রোচটা খুব কাছাকাছি হতে হবে। মানে কেমিক্যাল বন্ড তৈরি করতে গেলে তোমার কি হচ্ছে দুটো অ্যাটমকে খুব কাছাকাছি আসতে হয়। তাহলে এই কাছাকাছি বা ডিরেক্ট প্রক্সিমিটিতে যদি আসে তবেই কেবলমাত্র কেমিক্যাল বন্ড তৈরি হওয়া সম্ভব। আর ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু লং রেঞ্জ ফোর্স, তোমার মোটামুটি ভাবে একটু দূরে থাকলেও কিন্তু তারা ভ্যান ডের ওয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতে পারে, এখানে এটা 1/r⁶ এর সাথে যায়। তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে কেমিক্যাল অ্যাবজর্পশনটা হবে বা কেমিজপশনটা হবে তখনই যখন গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে ডিরেক্টলি কন্ট্যাক্টে আসছে, অর্থাৎ একটাই মাত্র লেয়ার তৈরি হচ্ছে। আর ফিজিজপশন হতে পারে যখন কিন্তু মানে একটা লেয়ার তৈরি হওয়ার পরে তার উপরেও কিন্তু আরো 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 লেয়ার তৈরি হতে পারে, কারণ ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশনটা একটা লং রেঞ্জ অ্যাট্রাকশন। তো সেটা এখানে বলা হচ্ছে ইন ফিজিজপশন মাল্টি লেয়ার মে বি ফর্ম, বাট ইন কেমিজপশন অনলি ওয়ান লেয়ার ক্যান বি ফর্ম, অর্থাৎ মনোলেয়ার ক্যান বি ফর্ম। বাঁ দিকের কেসটা হচ্ছে তোমার মনোলেয়ার তৈরি হচ্ছে, আর ডান দিকের কেসটা হচ্ছে তোমার মাল্টি লেয়ার তৈরি হচ্ছে। এই মনোলেয়ার শুধুমাত্র মনোলেয়ারই তৈরি হবে কেমিজপশনের ক্ষেত্রে, আর যদি তোমার তো ফিজিজপশন হয় তাকে মাল্টি লেয়ার তৈরি হতে পারে। ঠিক আছে, আর এবারে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু উইক। তাহলে যখন তোমার মানে কোন একটা অ্যাবজর্বেট মলিকুল অ্যাবজর্বেন্ট সারফেসে ফিজিক্যাল ফোর্স অর্থাৎ ভ্যান ডের ওয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করা হবে, তখন যে এনার্জিটা রিলিজড হবে সেই এনার্জিটা বেশ কম হবে। আর কেমিক্যাল বন্ড দিয়ে যদি সে অ্যাট্রাক্টেড হয় তখন যে এনার্জিটা রিলিজ হবে সেটা অনেক বেশি হবে। দেখা যায় যে ফিজিজপশনের ক্ষেত্রে তোমার এনার্জির যে চেঞ্জটা সেটা অ্যারাউন্ড হচ্ছে 20 কিলোজুল পার মোল। আর হয় আজ কেমিজপশনের ক্ষেত্রে যে এনার্জি চেঞ্জটা সেটা হচ্ছে মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড কেমিক্যাল বন্ডিং এর জন্য এনার্জি চেঞ্জ হয় সেরকমই ওই 300 থেকে 500 কিলোজুল পার মোল। তার মানে এনার্জি এক্সচেঞ্জ যেটা মানে এনার্জিটা বেসিক্যালি রিলিজ হয়, কারণ এটা ইউজুয়ালি এক্সোথার্মিক হয়। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে এনার্জি বা হিট যেটা রিলিজ হচ্ছে সেটা মাত্র 20 কিলোজুল পার মোল এই অর্ডারে। হয় যখন কেমিজপশন হচ্ছে তখন যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটা 300 to 500 কিলোজুল পার মোল হচ্ছে। আচ্ছা, physical absorption requires no activation energy and therefore occurs quite rapidly, whereas chemical absorption is usually associated with an appreciable activation energy and therefore may be relatively slow process. আচ্ছা, তোমরা জানো যে যেহেতু আলটিমেটলি কেমিক্যাল বন্ডিং তৈরি হচ্ছে, কেমিক্যাল বন্ডিং এর জন্য একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে তোমার জানা আছে। তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়ার সময় দেখেছো রিঅ্যাকট্যান্টটা আছে সে সরাসরি কিন্তু প্রোডাক্টে চলে যেতে পারবে না, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে গেলে তোমাকে একটা মিনিমাম এনার্জি দিতে হবে টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার। হ্যাঁ, অর্থাৎ মানে সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু একটা রিকোয়ারমেন্ট। তাহলে এখানে যখন আমি কেমিজপশনের কথা বলছি তাহলে কেমিজপশনের ক্ষেত্রে নিশ্চয়ই সেই অ্যাক্টিভেশন এনার্জিটা আমার লাগবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা যদি লাগে খুব লো টেম্পারেচারে সেটা ঘটবে না, তোমাকে টেম্পারেচার যথেষ্ট বেশি দিতে হবে। তারপরে একটা হার্ডনেসটাকে টপকাতে হচ্ছে বলে রেটটাও বেশ কম হবে, তাহলে কেমিজপশনের রেটটা বেশ কম হয়। আর ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে সেটা কোনো সেই ধরনের কোনো অ্যাক্টিভেশন বেরিয়ারই নেই, তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ার না থাকার জন্য ফিজিক্যাল অ্যাবজর্পশনটা অনেক ফাস্টার দিতে হবে। এবং টেম্পারেচার ডিপেন্ডেন্সটাও তুমি এখন বুঝতে পারবে যে তোমার তুমি দেখো এই যে ফিজিক্যাল অ্যাবজর্পশন যখন হচ্ছে, আমি পরে দেখাচ্ছি ফিজিক্যাল অ্যাবজর্পশন এই প্রসেসটা কিন্তু এনার্জেটিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি হচ্ছে আনফেভারেবল। যে কোনো এন্ট্রপিক্যালি আনফেভারেবল
এন্ট্রপিক্যালি আনফেভারেবল ফেনোমেনন কিন্তু লো টেম্পারেচারে বেশি হয়। মানে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তো তাহলে এন্ট্রপিক্যালি আনফেভারেবল যদি হয় ডেল্টা এসটা নেগেটিভ, তার সঙ্গে টেম্পারেচার গুণটা আছে, মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ হয়ে যাচ্ছে, সেটা ডেল্টা জিকে পজিটিভ করে দিতে চাইবে, তাহলে সেটা না করার জন্য আমাকে টেম্পারেচারটা লো রাখতে হবে। সেই জন্য ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট সেটা লো টেম্পারেচারে তোমার বেশি হয়। টেম্পারেচার বাড়ালে কি হবে, যে গ্যাসটা সলিড সারফেসে আটকে আছে সে জাস্ট ডিজলভ করে যাবে, অর্থাৎ বেরিয়ে বাল্কে চলে যাওয়ার চেষ্টা করবে। কারণ টেম্পারেচার বাড়ালে তোমার ওই যেটা থার্মাল মোশনের জন্য সে অনেক বেশি র্যান্ডম বা ক্যাওটিক হয়ে যেতে চাইবে, অর্থাৎ সে ডিজলভ করে যাবে। ওই জন্য লো টেম্পারেচার ফিজিক অপশনটা ভালো হয়। আর কেমিজ অপশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপটিমাল টেম্পারেচারটা বলা উচিত ছিল, কিন্তু আমি জাস্ট এই ডিফারেন্সিয়েট করার জন্য আমি বলছি কেমিজ অপশন কিন্তু যথেষ্ট বেশি টেম্পারেচারে ঘটে। বেশি টেম্পারেচারটা ঘটে তার কারণটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই অ্যাক্টিভেশন বেরিয়ারটা আছে, অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করে দিতে হবে। খুব লো টেম্পারেচার হলে থার্মাল এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জিতে কম থাকবে, তখন কিন্তু অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে পারা যাবে না। তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে গেলে কিন্তু তোমার সাফিসিয়েন্ট টেম্পারেচার লাগে। সেই জন্য ফিজিক অপশন যে টেম্পারেচারে ঘটে সেটা সাফিসিয়েন্টলি লো, কেমিজ অপশন কিন্তু সাফিসিয়েন্টলি হাই টেম্পারেচারে ঘটে। ঠিক আছে। আচ্ছা, ফিজিজ অপশন যেহেতু ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তার সেটা হচ্ছে রেসপন্সিবল, এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশন সমস্ত রকমের মলিকুলের মধ্যেই আছে, সেখানে ফিজিক অপশনটা হচ্ছে লেস স্পেসিফিক, অর্থাৎ যে কেউকে ফিজিক্যালি অ্যাবজর্ব করতে পারে। কিন্তু কেমিজ অপশন সেটা কিন্তু অনেক বেশি স্পেসিফিসিটি আছে, কারণ এখানে যেহেতু অ্যাবজর্ব বেট এবং অ্যাবজর্ব বেন্ট মলিকুলের মধ্যে একটা কেমিক্যাল লিঙ্কেজ তৈরি হচ্ছে, কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, সেখানে কিন্তু তোমার একটা ইলেকট্রন শেয়ারিং এর গল্প আছে। যে কেউ যে কারোর সাথে কিন্তু কেমিক্যাল বন্ডিং তৈরি করতে পারে না, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনটা এটা কিন্তু অনেক বেশি সিলেক্টিভ বা স্পেসিফিক অনেক। আচ্ছা, ফিজিক অপশন ইজ রিভার্সেবল হয়, কেমিজ অপশন ইজ ইউজুয়ালি ইরিভার্সেবল ইন নেচার। তাহলে ফিজিক অপশন যেহেতু উইক ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হয়ে আছে, হ্যাঁ, তাহলে যেটা দেখবে তুমি লো টেম্পারেচারে প্রেশার যখন তুমি বাড়ালে তখন দেখা যাচ্ছে যে গ্যাসটা সলিড সারফেসে অ্যাবজর্ব হয়ে গেল। আবার তুমি যখন টেম্পারেচার বাড়াবে বা প্রেশারটা কমাবে তখন দেখবে গ্যাসটা আবার সলিড সারফেস থেকে ডিজলভও করে যাবে। সেখানে ফিজিক অপশন এই প্রসেসটায় যে অ্যাডজাস্টন এবং ডিজর্পশন দুটো অপোজিট ফেনোমেনা ঘটে, তারা একটা আরেকটা রিভার্স ফেনোমেনা, এবং ফেনোমেনাগুলোকে রিভার্সেবল হয়। কেমিজ অপশনের ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তুমি দেখবে যে হয়তো হাইড্রোজেন সেটা প্যালাডিয়ামে অ্যাবজর্ব হলো হাইড্রোজেন মলিকুল হিসেবে, কিন্তু যখন সে ডিজলভ করবে তুমি দেখবে যে হাইড্রোজেন মলিকুল হয়তো ডিসোসিয়েট করে গিয়ে হাইড্রোজেন অ্যাটম তৈরি করে গেছে। আমি পরে একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস দেখাবো, সেখানে তোমার এটা আরো পরিষ্কার হবে যে কেমিক্যাল অ্যাবজর্পশন ইউজুয়ালি হচ্ছে ইরিভার্সেবল, কখনো কখনো রিভার্সেবল হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে সেটা ইরিভার্সেবল, আর ফিজিক্যাল অ্যাবজর্পশন কিন্তু রিভার্সেবল হয়। আচ্ছা, এবারে যখন ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে তখন ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটাই রেসপন্সিবল বলে তারা যথেষ্ট দূরে থাকলেও কিন্তু ফিজিক্যালি অ্যাবজর্পশনটা হতে পারে, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য তাদেরকে খুব কাছাকাছি আসতে হচ্ছে। সেখানে অ্যাভারেজ ডিস্টেন্স যেটা, সেই অ্যাভারেজ ডিস্টেন্সটা তোমার বেসিক্যালি ফিজিক অপশনের ক্ষেত্রে হচ্ছে অনেকটা বেশি, মানে অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাভারেজ ডিস্টেন্সটা সেটা ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে অনেকটা বেশি হয়, কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে অনেকটা শর্ট হয়। এটা লেখা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাবজর্বেন্ট মলিকুল অ্যান্ড দ্য সারফেস অফ অ্যাবজর্বেন্ট ইজ মাচ শর্টার ইন কেস অফ কেমিক্যাল অ্যাবজর্পশন দ্যান দ্যাট ইন কেস অফ ফিজিক্যাল অ্যাবজর্পশন। আচ্ছা, আমি আগে তাহলে এই পর্যন্ত একটু বলি, এই পরের পয়েন্টটা একটু ভালো করে বোঝানোর দরকার আছে। তাহলে দেখো, এই যে 8টা পয়েন্ট এখানে উল্লেখ করেছি, হ্যাঁ, তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশন এবং কেমিক্যাল অ্যাবজর্পশনের জাস্ট ডিফারেন্সেস বোঝানোর জন্য, এই প্রত্যেকটা পয়েন্ট কি তোমার কাছে পরিষ্কার, না কোনো পার্টিকুলার পয়েন্ট নিয়ে আরো ইলাবোরেটলি আলোচনা করতে হবে, বলো? কি ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? মানে এইগুলো আসলে কি হচ্ছে, এইগুলোকে আমি তোমার ওই মানে জাস্ট লিখে লিখে যেভাবে পড়াই, হ্যাঁ, মানে তাহলে তোমার দেখবে অনেকটা সময় লেগে যাবে। ওই জন্য আমি এই যে 8টা পয়েন্ট বুঝতেই পারছো, লিখতে গেলে অনেকটা সময় লাগবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করার জন্য এই পাওয়ার পয়েন্ট আমাদের ওই ইউটিউব ভিডিও করার জন্য বানানো ছিল, আমি ওইটা দেখে এখন মানে আজকের কাজটা অন্তত বলে দিই আর কি। পরের কাজটা পাওয়ার পয়েন্ট আছে, কিন্তু ওইখানে আমি অনেক বেশি লেখালেখিও করবো আর কি, পাওয়ার পয়েন্টের উপরই দেখবো অনেক কিছু লিখবো। আচ্ছা, এই নেক্সট যে প্রবলেমটা, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার দিয়েছে, বলছে ফিজিজ অফ মলিকুলস আর রেফার্ড টু অ্যাজ এ প্রিকারসার টু দ্য কেমিজ অফ মলিকুলস। মানে ব্যাপারটা হচ্ছে, মানে ইন আদার ওয়েজ ব্যাপারটাকে এইভাবে বলতে পারো যে কেমিজ অপশন হতে গেলে আগে ফিজিক্যাল অ্যাবজর্পশন হতে হবে। মানে ব্যাপারটা কিরকম, যে যখন কেমিক্যাল অ্যাবজর্পশন হয়, অর্থাৎ অ্যাবজর্বেট এবং অ্যাবজর্বেন্ট মলিকুলের মধ্যে কেমিক্যাল বন্ডিং
হয়, কেমিক্যাল বন্ডিং হওয়ার আগে তো প্রথমে অ্যাডজর্বেন্ট মলিকুলগুলোকে অ্যাডজর্বেন্ট সারফেসের কাছাকাছি আসতে হবে। তাহলে যখনই অ্যাডজর্বেট মলিকুল বা গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসের কাছাকাছি আসছে, তাদের মধ্যে একটা ভ্যান ডের টাইপের অ্যাট্রাকশন কাজ করবে, কারণ ওটা 1/r⁶ এর সাথে যায়, এবং সেই অ্যাট্রাকশনের জন্য গ্যাস মলিকুলগুলো সলিড সারফেসে প্রথমে ফিজিক্যাল অ্যাবজর্পশনের থ্রু দিয়ে অ্যাবজর্ব হবে। এবারে যদি এমন হয় যে অ্যাবজর্বেন্ট সারফেস এবং অ্যাবজর্বেট মলিকুল তাদের মধ্যে ওই কেমিক্যাল বন্ড তৈরি করার জন্য বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য একটা কম্প্যাটিবিলিটি আছে, ইন দ্যাট কেস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ডটা তৈরি হবে। মানে ফিজিক্যাল অ্যাবজর্পশনটা সবাইকে ফিজিক্যালি অ্যাবজর্ব করতে পারে, কিন্তু কেমিক্যালি অ্যাবজর্ব করবে না। তাহলে প্রথমে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, মানে বেসিক্যালি সলিড সারফেসের উপরে গ্যাস মলিকুলগুলো চলে এসে একটা ফিজিক্যাল ফোর্স বা উইক ফোর্স, ভ্যান ডের ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হলো, মানে ইমোবাইল হয়ে গেল, মানে যেটা গ্যাস মলিকুলগুলো যেটা র্যান্ডামলি ঘুরে বেড়াতে পারছিল এখন সেটা স্ট্যাটিক হলো। এবারে যদি এমন হয় যে তোমার অ্যাবজর্বেন্ট সারফেসে যে অ্যাটমসগুলো আছে আর যে গ্যাস মলিকুলগুলো ফিজিক্যালি অ্যাবজর্ব হয়েছে সেই যে অ্যাটমগুলো, তাদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ারিং এর স্কোপ আছে বা কেমিক্যাল বন্ড তৈরি করার স্কোপ আছে, তখন তারা কেমিক্যালি অ্যাবজর্ব হবে। তো সেটাই যে সেখানে বলা হচ্ছে যে ইন দ্য প্রসেস অফ অ্যাবজর্পশন কেমিজর্পশন ফলোজ দ্য ফিজিকর্পশন প্রসেস, মানে কেমিজর্পশনটা হবে হচ্ছে ফিজিকর্পশনের পরে। The first stage is for the absorbed particle to come into contact with the surface. The particle needs to be trapped onto the surface by not possessing enough energy to leave the gas surface potential well. If it elastically collides with the surface, then it will return to the bulk gas. আমি পরে একটা ছবি আছে পোটেনশিয়াল এনার্জি সারফেস, সেটা তোমার আরেকটু পরিষ্কার হবে। বলছে প্রথম স্টেজে যেটা হবে, the first stage is for the absorbed particle to come into contact with the surface, সেটা আমি বললাম। The particle needs to be trapped onto the surface by not possessing enough energy to leave the gas surface potential well. যে ট্র্যাপ হচ্ছে কেন, কারণ ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে একটা পোটেনশিয়াল ওয়েল থাকে, মানে যে কোনো বন্ডিং এর ক্ষেত্রে তুমি কি এটা দেখেছো যে একটা পোটেনশিয়াল এনার্জি সারফেসের ক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স, একটা ওয়েলের থাকে, একটা ডেপথ থাকে, ডেপথের মধ্যে পড়ে যায় বলে গ্যাস মলিকুলকে জাস্ট পালিয়ে যেতে পারে না আর কি। সেটা দেখবে পরে এই যে পোটেনশিয়াল এনার্জি সারফেস এইগুলো এই যে ট্র্যাপিং হচ্ছে, এই দেখো ট্র্যাপিং হচ্ছে, এই যে এইটাকে তুমি একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস বলো, তাহলে এই জায়গাটা হচ্ছে এনার্জি মিনিমাম আর কি, এবং নেগেটিভ এনার্জি সেইখানে সে বেসিক্যালি তোমার ট্র্যাপড হয়ে থাকে। সেটা আমি পরের ছবিতে ভালো করে দেখাচ্ছি। আর ইফ ইট ইলাস্টিক্যালি কোলাইডস উইথ দ্য সারফেস দেন ইট উইল রিটার্ন টু দ্য বাল্ক গ্যাস। মানে বেসিক্যালি হচ্ছে যে গ্যাস মলিকুলগুলো যখন সলিড সারফেসে ধাক্কাধাক্কি করলো, যদি তাদের মধ্যে সাফিসিয়েন্ট অ্যাট্রাকশন থাকে তাহলে ফিজিক্যালি অ্যাবজর্ব হবে, সাফিসিয়েন্ট অ্যাট্রাকশন না থাকলে কি হবে, গ্যাস মলিকুলগুলো জাস্ট ধাক্কা দিল কিন্তু আবার বেরিয়েও গেল, সে অ্যাবজর্ব হবে না। দুটো পসিবিলিটি তোমার আছে। আর যখন ওই তোমার ওই মানে ইলাস্টিক কলিশন হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তখন হচ্ছে ধাক্কা দিয়ে সে ট্র্যাপড হয় না, জাস্ট বেরিয়ে চলে যায়। আর যখন ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন কিন্তু তোমার ওই সে ট্র্যাপড হয়ে যাবে ওখানে। আচ্ছা, এবারে ইফ ইট লুজেস enough momentum to an inelastic collision, then it sticks on the surface, forming a precursor state bonded to the surface by weak forces similar to the Fizy-Gaussian. তাহলে যেটা হলো যে গ্যাস মলিকুল সলিড সারফেসের কাছাকাছি এসে যখন ধাক্কা দিচ্ছে, ইলাস্টিক কলিশন হলে সে অ্যাবজর্ব হচ্ছে না, কিন্তু ইনইলাস্টিক কলিশন যদি হয় তাহলে তার মোমেন্টাম বা ভেলোসিটি কমে যাবে, তখন সে চিটকে যেতে পারবে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশন। The particles diffuse onto the surface until it finds a deep chemijorption potential well. মানে কেমিজর্পশনের ক্ষেত্রে পোটেনশিয়াল ওয়েলের ডেপথ অনেক বেশি, ফিজিকর্পশনের ক্ষেত্রে কিন্তু ডেপথ অনেক কম। সেই জন্য যখন তুমি ডিজলভ করবে ফিজিকর্পশন সহজে করতে পারবে, কেমিজর্পশন কিন্তু অনেক কষ্ট করে করতে হবে। পরের ছবি আমি ভালো করে সেটা দেখাচ্ছি। তাহলে প্রথমে মানে ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়ে ফিজিজর্পশনের জন্য যে করসপন্ডিং পোটেনশিয়াল ওয়েল তার মিনিমাতে গেল, তারপরে হচ্ছে সেই যে ফিজিজবড মলিকুলগুলো তারা ডিফিউজ করবে, করে হচ্ছে তোমার সারফেসের সাথে ওই একটা কেমিক্যাল বন্ডিং দিয়ে যুক্ত হবে, অর্থাৎ সে বেসিক্যালি কেমিজর্পশনের জন্য যে ডেপথ পোটেনশিয়াল ওয়েলটা আছে, ডিপ পোটেনশিয়াল ওয়েলটা আছে, তার মিনিমাতে চলে যাবে। Therefore we can say that the physics of molecules refers to the precursor to the chemistry of molecules. এবং এই যে আলোচনাটা এখানে করলাম সেটাই ছবিতে তুমি ভালো করে দেখো। দেখো, ধরো এই 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 যে এই যে পয়েন্ট আমি দেখাচ্ছি, এইখানে হচ্ছে সলিড সারফেসটা আছে আর গ্যাস মলিকুল অনেক দূরে ছিল। আমি এই এক্স অ্যাক্সিস বরাবর
মানে ইন্টার মানে 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 কি বলবো, ইন্টার নয়, মানে এখানে সলিড সারফেসের সাথে গ্যাস মলিকুল বা অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট মলিকুলের মধ্যে ডিস্টেন্সটা আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করছি। তাহলে একটা সলিড সারফেস আছে, এবারে ধরো একটা গ্যাস মলিকুল, ধরো একটা মাইকা ফয়েল আছে, তোমার নাইট্রোজেন মলিকুল অনেক দূর থেকে তোমার আসছে। তাহলে অনেক দূরে যদি থাকে তাহলে ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশনটা নেগলিজিবলি স্মল হবে, কারণ ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন 1/r⁶ এর সঙ্গে যায়। তাহলে ডিস্টেন্সটা যখন বেশি হবে ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশনটা প্রচন্ড উইক হচ্ছে। এবারে আস্তে আস্তে কাছে এলো, কাছে যখন আসছে তাদের মধ্যে ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন কাজ করছে। তো ভ্যান ডর ওয়াল অ্যাট্রাকশন কাজ করা মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা তোমার মিনিমাম হয়, তুমি জানো পোটেনশিয়াল এনার্জি -a/r⁶ টাইপের দেখতে হয়, সেই জন্য পোটেনশিয়াল এনার্জি তোমার বেসিক্যালি কমবে। আর এবারে দেখো যে এবারে তোমার এইখানে যেটা এই যে আমি যেখানে আমার কার্সারের জাস্ট পয়েন্টারটা, এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাবজর্পশনের জন্য পোটেনশিয়াল ওয়েল তার মিনিমা। সেইখানে যখন গ্যাস মলিকুলগুলো থাকছে তখন তারা ফিজিজর্ভ স্টেট, অর্থাৎ ফিজিক্যাল অ্যাবজর্পশন হয়ে গেছে এখানে। আর এবারে যদি কেমিক্যাল অ্যাবজর্পশন হতে হয় তাহলে প্রথম কি করতে হবে না, তুমি জানো কেমিক্যাল অ্যাবজর্পশন হতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে। তাহলে এই হচ্ছে তোমার অ্যাক্টিভেশন বেরিয়ার। সেই অ্যাক্টিভেশন যদি টেম্পারেচারটা যথেষ্ট বেশি হয় তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারের টাকে ক্রস করে সে বেসিক্যালি কেমিজর্পশনের জন্য যে পোটেনশিয়াল ওয়েল তার মিনিমাতে পৌঁছে যাচ্ছে। এবং দেখো যদি ফিজিগপ্ট হয় তাহলে এইখান থেকে এই যে পুরো ডিস্টেন্সটা, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য ফিজিগপ্ট মলিকুল অ্যান্ড দ্য সলিড অ্যাবজর্বেন্ট। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিস্টেন্স বিটুইন দ্য কেমিজপ্ট অ্যাবজর্ব মলিকুলস অ্যান্ড দ্য সলিড সারফেস। পরিষ্কার বুঝতে পারছো কেমিজপ্টটা এখানে অ্যাভারেজ ডিস্টেন্সটা অনেক কম দেন দ্য ফিজিগপ্ট। তাহলে কি হলো, তাহলে যখন তুমি প্রেসার বাড়াচ্ছ বা গ্যাস মলিকুলগুলোর মধ্যে সেপারেশনটাকে, গ্যাস মলিকুল এবং সলিড সারফেসের মধ্যে সেপারেশনটা তুমি কমাচ্ছ, তাহলে একটা সময় পরে সে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, ফিজিক্যাল অ্যাবজর্পশন তার পোটেনশিয়াল ওয়েলের ডেপথটা অনেক কম। তারপরে কেমিক্যাল অ্যাবজর্পশন হওয়ার যদি পসিবিলিটি থাকে তাহলে আরো যদি টেম্পারেচার তুমি বাড়াও, আরো যদি প্রেসার বাড়াও, কি হবে না একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করবে, অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তো কেমিজর্পশনের জন্য যে মিনিমাটা সেখানে গ্যাস ক্রস করে ফেলবে। আর এবং এই যে সিনারিওতে তুমি দেখো যে যখন তুমি ডিস্টেন্সটাকে কমাচ্ছ অর্থাৎ প্রেসারটাকে বাড়াচ্ছ, ফ্রি গ্যাস মলিকুল সে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, তারপর সে কেমিক্যালি অ্যাবজর্ব হলো। আবার উল্টো দিকে যদি টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে সে কি করবে, বা প্রেসারটা যদি কমিয়ে দাও সে কি করবে, কেমিজর্ব থেকে আস্তে আস্তে ফিজিগর্ব হবে, করে আবার গ্যাস ফেস তৈরি করবে। তাহলে যে প্রথম যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলে কিন্তু সকল যে গ্যাস মলিকুলটা অ্যাডজর্ব হচ্ছে সে কোথাও ডিসোসিয়েট করছে না। এই যে ছবিটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সারফেস ফর দ্য নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। মানে কেমিজর্ব মলিকুলটা যখন ডিসোসিয়েট করছে সে কিন্তু যে যে ধর নাইট্রোজেন গ্যাস হলে N2 ফর্মেই কিন্তু সে ডিসোসিয়েট করছে, সরি N2 ফর্মেই সে ডিজলভ করছে, ডিসোসিয়েট করছে N2 ফর্মে সে ডিজলভ করছে, অর্থাৎ সে ডিসোসিয়েট করে N অ্যাটম প্লাস N অ্যাটম তৈরি করছে না। তাহলে এই বাঁদিকের যে ছবিটা সেইটা বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি সারফেস ফর দ্য নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। হয় আর ডান দিকের কেসটা দেখো, তোমার এই ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, ফিজিক্যালি অ্যাবজর্ব হওয়ার পরে সে বেসিক্যালি আবার কেমিক্যালি অ্যাবজর্ব হলো, মানে এই যে এইরকম ভাবে এলো, এই গেল গিয়ে তোমার এইভাবে ধরো কেমিক্যালি অ্যাবজর্ব হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে এই যে কেমিক্যালি অ্যাবজর্ব হয় সেটা এইটা থ্রু দিয়েও হতে পারে বা এইরকম ভাবে হতে পারে, মানে অ্যাবজর্পশনটা এইরকম ভাবেই হতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে ডিজর্পশনটা। এবার ডিজর্পশনটা যখন হচ্ছে এক হতে পারছে এইরকম করে একদম যে পাতে এসেছিল সেই পাতেই গিয়ে তোমার বেসিক্যালি ডিসোসিয়েট না করে সে ডিজর্ব করতে পারতো, কিন্তু এই পার্টিকুলার কেসে তাহলে এই কেমিক্যালি অ্যাবজর্ব হয়ে আছে। এবারে তুমি যখন ডিজলভ করার চেষ্টা করছো, প্রেসারটা কমিয়ে দিয়ে বা টেম্পারেচার বাড়িয়ে দিয়ে, সে কি করলো এই যে রাস্তায় এসছিল সেই রাস্তায় না গিয়ে হতে পারে যে এইখান থেকে সে বেসিক্যালি দেখো এই উপরে চলে গেল। উপরে চলে যাওয়া মানে কি, এইখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তুমি এইখানে দেখো পোটেনশিয়াল এনার্জিটা আগে যেখান থেকে তুমি স্টার্ট করেছিলে তার তুলনায় এনার্জি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে না, তুমি শুরু করেছিলে ধরো হাইড্রোজেন গ্যাস, প্যালাডিয়ামে যখন অ্যাবজর্ব হচ্ছে, হাইড্রোজেন গ্যাস সে ছিল ডায়াটমিক মলিকুল, তার এনার্জি ছিল কম, কিন্তু কেমিক্যালি অ্যাবজর্ব হওয়ার পরে সে যখন ডিসোসিয়েট করছে তখন দেখা যাচ্ছে হাইড্রোজেন মলিকুলটা ডিসোসিয়েট করে হাইড্রোজেন অ্যাটম প্লাস হাইড্রোজেন অ্যাটম তৈরি করে ফেলেছে। তাহলে দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি সারফেস ফর দ্য ডিসোসিয়েটিভ কেমিজর্পশন। তাহলে এইটা হচ্ছে নন ডিসোসিয়েটিভ কেমিজর্পশনের জন্য পোটেনশিয়াল এনার্জি সারফেস, যে পথে অ্যাবজর্পশন হলো সেই পথে ডিজর্পশন হয়ে গেল। আর এই ক্ষেত্রে যে পথে অ্যাবজর্পশন হবে ডিজলভ হবে কিন্তু তোমার বেসিক্যালি অন্যভাবে, ঠিক আছে, কারণ ডিজলভ হচ্ছে তোমার ডিসোসিয়েশনের থ্রু দিয়ে আর কি। তাহলে এই যে দুটো ছবি, এই দুটো ছবি তুমি ভীষণ ভালো করে মাথায় রাখবে যে এখান থেকে অনেক কিছু বোঝা যায়। এক হচ্ছে ফিজিকর্পশনের ক্ষেত্রে যে সেপারেশনটা তার তুলনায় কেমিজর্পশনের সেপারেশনটা কম, সেটা তুমি দেখতে পাচ্ছ। দেখো এইখানে সেটা আমি জাস্ট দেখিয়েছি তোমার, এই যে এইখান থেকে এইখানে
এই যে এইটা হচ্ছে তোমার ফিজিক অপশনের জন্য ইকুইলিব্রিয়াম ডিসটেন্স, এটা কেমিজ অপশনের ইকুইলিব্রিয়াম ডিসটেন্স। এটা আমি জাস্ট এখানে দেখিয়েছি আর কি, ঠিক আছে। এটা আর এইখানে একটা জিনিস দেখো, তোমার মানে এই যে এই ফিজিক অফ হয়ে গেলে তার যে মিনিমা থেকে ডিজলভ হয়ে যাওয়ার যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে তোমার এনথালপি অফ ডিজর্পশন আর কি। হ্যাঁ, মানে এনথালপি অফ ফিজিক, মানে এনথালপি অফ ফিজিক্যাল ডিজর্পশন আর কি। সেটা আমরা পরে দেখবো আলোচনা করছি যে এই মিনিমা থেকে এই জায়গায় যেতে এই যে এনার্জি ডিফারেন্সটা, সেটা বেসিক্যালি হচ্ছে ডিজর্পশনের জন্য কতখানি এনার্জি দিতে হবে সেটা তোমার, ঠিক আছে। তাহলে দেখো এই যে পার্টটা আমি আলোচনা করলাম যে ফিজিক অফ মলিকুলস আর রেফার টু অ্যাজ আ প্রিকারসার টু দ্য কেমিজ অফ মলিকুল, সেইটা তুমি বুঝলে কিনা। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন এবং মানে কেমিক্যাল অ্যাবজর্পশন হতে গেলে প্রথমে ফিজিক্যাল অ্যাবজর্পশন হতে হচ্ছে, সেইটা পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে বোঝা। আর নন ডিসোসিয়েটিভ কেমিজ অপশন আর ডিসোসিয়েটিভ কেমিজ অপশন, তাদের তফাৎটা তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা বল, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা হলেই বলবে। আচ্ছা, এবারে দেখো এই যে কথাটা আমি অনেকক্ষণ থেকে বলবো সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক। এটা পরীক্ষা 2 নম্বরের কোশ্চেন হিসেবে অনেক সময় আসে। দেখো আগে পরীক্ষায় কোশ্চেনটা আসছে এইরকম ভাবে যে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক, এক্সপ্লেন। এখন অনেক সময় কিছু এক্সেপশন আছে, এক্সেপশন থাকার জন্য হচ্ছে বলে জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট, এরকম বলে। মানে কোট আনকোট তোমাকে দেওয়া থাকবে যে অ্যাবজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস মাস্ট বি এক্সোথার্মিক, কোট আনকোট দেওয়া রইল, কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, এরকম। তো সেখানে দেখো মানে পার্টিকুলারলি যদি ফিজিক অপশন হয় তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা পুরোপুরি সত্যি, কিন্তু পরবর্তীকালে যদি ডিসোসিয়েটিভ তোমার কেমিজ অপশন হয় তখন হচ্ছে সিচুয়েশনটা একটুখানি পাল্টে যেতে পারে। সেটা আমি পরের একটা স্পেসিফিক এক্সাম্পল দেখাবো। মানে হাইড্রোজেন গ্যাস যখন প্যালাডিয়ামে তোমার অ্যাডাপ্ট হচ্ছে তখন একটু এক্সেপশন দেখতে পাবে, সেটা আমি পরে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে দেখো যদি একটা গ্যাস সলিড সারফেসে অ্যাবজর্ব হয় তার এনট্রপিটা কমে যাবে, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। যখন গ্যাস মলিকুলগুলো ফ্রিলি আছে তার যতটা র্যান্ডামনেস বা ক্যাওয়াসনেস বা ডিজর্ডারনেস থাকবে, যখন সে সলিড সারফেসে চিটকে যাবে, স্টিক করে যাবে, তখন তার র্যান্ডামনেস বা ক্যাওয়াসনেস কমে যাবে বলে এনট্রপিটা কমে যাবে। সেখানে এখানে লেখা হচ্ছে যে হোয়েন দ্য গ্যাস ইজ অ্যাবজর্ব অন এ সলিড সারফেস র্যান্ডামনেস অর ডিজর্ডারনেস মাস্ট ডিক্রিজ, অর্থাৎ ডেল্টা এস লেস দ্যান 0। আর এবারে যদি অ্যাবজর্পশন অফ সলিড সারফেস হতে হয় এবং সেই প্রসেসটা যদি স্পন্টিনিয়াস হতে হয় তাহলে ডেল্টা জি সবসময় নেগেটিভ হতে হবে। কিন্তু আমরা এটা জানি যদি এই প্রসেসটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ঘটে তাহলে ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবারে দেখো স্পন্টিনিয়াস প্রসেসের জন্য ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, আবার ডেল্টা এস নেগেটিভ মানে মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ হয়ে গেছে, তাহলে মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ হয়ে গেছে, কিন্তু ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে। সেটা কখন সম্ভব? তখন সম্ভব যখন ডেল্টা এইচটা নেগেটিভ, শুধু তাই না, ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডের থেকে বেশি। দেখো ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল কিনা? এই প্রসেসটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল বলে ডেল্টা এস নেগেটিভ, আর তার আগে অলরেডি একটা নেগেটিভ সাইন আছে বলে মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ কন্ট্রিবিউট করবে টু ডেল্টা জি। কিন্তু স্পন্টিনিয়াস অ্যাবজর্পশন হতে গেলে ডেল্টা জিটা আবার নেগেটিভ হতে হবে, তাহলে ডেল্টা জি নেগেটিভ হতে হবে কিন্তু মাইনাস টি ডেল্টা এস পজিটিভ। তাহলে এই ইকুয়েশন আমায় বলে দিচ্ছে ডেল্টা এইচটা অবশ্যই নেগেটিভ হতে হবে, শুধু তাই না ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড থেকে বেশি হতে হবে। তার মানে এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে গেলে ডেল্টা এইচ নেগেটিভ মানে প্রসেসটা মানে এনার্জিটিক্যালি ফেভারেবল বা এক্সোথার্মিক। তাহলে স্পন্টিনিয়াসলি যদি একটা গ্যাস সলিড সারফেসে অ্যাডজর্ব হতে হয় তাহলে কিন্তু তোমার ওটা এক্সোথার্মিক হতে হবে। কি পরিষ্কার জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এবারে দেখো এখানে আমি কি বলছি যে the surface of the adsorbent molecule attracts and attaches the adsorbent molecules either by weak van der Waals forces in case of physics option or stronger chemical interaction in case of chemical option. In either cases the energy of the system will be minimized and the system is getting stabilized. Thus one would say that absorption would be exothermic in nature. The statement is strictly correct in case of physical absorption. মানে এইটা এবারে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যা বুঝতে চাইছি যে কেন প্রসেসটা এক্সোথার্মিক, তার কারণটা হচ্ছে অ্যাবজর্পশন হতে গেলে আইদার তাকে ফিজিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা কেমিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্টেড হতে হচ্ছে, এবং যখন কেমিক্যাল বন্ড তৈরি হয় তখন এনার্জি রিলিজ করে তুমি জানো, বা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন সেটা হচ্ছে অ্যাট্রাকশন, যেহেতু তারা এনার্জি রিলিজ করে তুমি জানো, তারা দুজনের ক্ষেত্রে এনার্জি রিলিজ করবে, সেখানে প্রসেসটা তোমার এক্সোথার্মিক হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে যেটা বলা হলো দেখো যে এইটা কিন্তু স্ট্রিক্টলি কারেক্ট যখন ফিজিক অপশনের ক্ষেত্রে, কিন্তু একটা স্পেশাল কাইন্ড অফ কেমিজ অপশন আছে। দেখো আমি একটু আগে যে ডিসোসিয়েটিভ কেমিজ অপশনের কথা বললাম,
তা ডিসোসিয়েটিভ কেমিজবশন যদি হয় সেখানে কি হতে পারে না, একটা দেখো যেটা বলি যে ধরো হাইড্রোজেন মলিকুল যখন প্যালাডিয়ামে অ্যাডজর্ব হয় না, দেখা যায় হাইড্রোজেন মলিকুল এজ এ মলিকুল হিসেবে অ্যাডজর্ব হয় না। কি হয় তার বদলে হাইড্রোজেন মলিকুল জাস্ট যখন তোমার প্যালাডিয়ামের সাথে একটা কেমিক্যাল বন্ড দিয়ে অ্যাটাচ করছে বা অ্যাডজর্ব হচ্ছে, তখন এইচএইচ বন্ড যেটা মানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড যেটা, সেই বন্ডটা কিন্তু ভেঙে যায়। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে হাইড্রোজেন মলিকুল প্যালাডিয়ামের উপরে হাইড্রোজেন মলিকুল হিসেবে অ্যাডজর্ব না হয়ে হাইড্রোজেন অ্যাটম হিসেবে অ্যাডজর্ব হচ্ছে। তাহলে হাইড্রোজেন অ্যাটম হিসেবে অ্যাডজর্ব হয়ে এখানে দুটো গন্ডগোল হয়ে গেল। কি না, হাইড্রোজেন মলিকুল মানে যতগুলো স্পিসিস ছিল যখন অ্যাটম হয়ে গেল তখন কি হচ্ছে, পিসিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে পিসিকের সংখ্যা দেখো, হাইড্রোজেন গ্যাস আগে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছিল, এখন সলিড সারফেসে চিটকে যাচ্ছে বলে তার এন্ট্রপি কমছে। আবার হাইড্রোজেন মলিকুল সে ডিসোসিয়েট করে একটা পার্টিকেল থেকে দুটো পার্টিকেল তৈরি হচ্ছে বলে তার আবার এন্ট্রপিটা বাড়ছে। ওভারঅল দেখা যায় এখানে এন্ট্রপিটা বেড়ে যায়, দেন এন্ট্রপিটা কমে যাও। আর তার সাথে কি হচ্ছে না, তুমি ভাবছিলে যে এনার্জি ওভারঅল একটা রিলিজ হবে, কারণ ওই অ্যাডজর্ব বেট এবং অ্যাডজর্ব বেন মলিকুলের মধ্যে একটা ফিজিক্যাল বা কেমিক্যাল ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাকে বুঝতে হবে হাইড্রোজেনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি যথেষ্ট বেশি। তাহলে হাইড্রোজেন মলিকুলটা ভেঙে যখন তুমি হাইড্রোজেন অ্যাটম তৈরি করছো, তার জন্য তো তোমাকে কিছুটা এনার্জি আবার দিতেও হচ্ছে। এবং ওভারঅল দেখা যাচ্ছে যে হাইড্রোজেন মলিকুল প্যালাডিয়াম সালফেটের উপরে অ্যাডজর্ব হওয়ার জন্য যতখানি এনার্জি রিলিজড হয়, হাইড্রোজেন মলিকুলটা ভেঙে হাইড্রোজেন অ্যাটম তৈরি করতে তার তুলনায় বেশি এনার্জি লাগে। সেই জন্য এখানে সিনারিওটা পাল্টে যায়, এই প্রসেসটা এক্সোথার্মিক না হয়ে এন্ডোথার্মিক হয়, আর প্রসেসটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল না হয়ে এটা এন্ট্রপিক্যালি ফেভারেবল হয়ে যায়। সেটা এখানে বলা হচ্ছে যে ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম সারফেস ইজ এন্ডোথার্মিক। দেখো, physical adsorption is necessarily exothermic, but chemical adsorption is not necessarily true. As for example, for dissociative adsorption of hydrogen molecule in palladium surface, overall entropy change for the reaction is positive. When hydrogen molecule dissociates and the separated atoms are attached to the palladium surface, then delta is greater than 0 and hence it is an endothermic process. এবারে ইফ ডেল্টা এইচটা লেস দ্যান টি ডেল্টা এস, তখন ডেল্টা জিটা তোমার নেগেটিভ হবে, তখন প্রসেসটা কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো টেম্পারেচার যখন তুমি, এবং সত্যি সত্যি এই কারণে হাইড্রোজেন যখন প্যালাডিয়াম সারফেসে অ্যাডজর্ব হয় তখন তোমার টেম্পারেচারটা যথেষ্ট বেশি রাখতে হয়। টেম্পারেচার বেশি রাখলে টি ডেল্টা এসটা ডেল্টা এইচকে এক্সিড করবে, তখন ডেল্টা জিটা নেগেটিভ হবে। তাহলে এইটা যেটা একটা এক্সেপশন, সেই এক্সেপশনটা কিন্তু পরীক্ষায় মানে কম্পিটিটিভ এক্সামে কিন্তু মাঝে মাঝে আসে, যে ওই কমেন্ট করতে পারে ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন ইন প্যালাডিয়াম সারফেস মাস্ট বি এক্সোথার্মিক, জাস্টিফাই ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট। তোমাকে বলতে হবে ওটা এক্সোথার্মিক না, ওটা অ্যাকচুয়ালি এন্ডোথার্মিক। তার কারণটা তোমায় বলতে হবে এখানে অ্যাকচুয়ালি ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশনটা হচ্ছে। এবং দেখবেন নেট পরীক্ষা একবার দিয়ে দিয়েছে আর কি, যে এই এক্সাম্পলটা দিয়ে দিয়েছে, তার জন্য তোমায় বলেছে যে মানে চারটে অপশন দিয়েছে, ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, ডেল্টা ইজ লেস দ্যান 0, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, ডেল্টা ইজ গ্রেটার দ্যান 0, ডেল্টা এস লেস দ্যান 0, আর ডেল্টা ইজ লেস দ্যান 0, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, কোনটা সত্যি। তুমি স্পেসিফিক্যালি এই এক্সাম্পলটা যদি না জানো তাহলে তুমি কিন্তু ভুল করে ফেলবে। কারণ ইউজুয়ালি লোকে যেটা করে ডেল্টা এসটা লেস দ্যান 0, ডেল্টা এসটা গ্রেটার দ্যান 0, এটাই জেনারেলি অ্যাডজর্পশনের ক্ষেত্রে হয়। কিন্তু স্পেসিফিক্যালি যদি ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম সারফেস বলে, তখন তোমায় মাথায় রাখতে হবে এক্ষেত্রে ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 আর ডেল্টা এসও কিন্তু তোমার গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা, এবারে আমি চলে আসছি একটা অন্য ডেফিনেশনে। দেখো, যখন কোনো একটা গ্যাস মলিকুল সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে বা কোনো অ্যাবজর্বেড মলিকুল অ্যাবজর্বেন্ট সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, এবারে কে কতটা বেশি অ্যাবজর্ব করে সেটা তো তোমায় একটু বুঝতে হবে। সেই বোঝাটাই যে প্যারামিটার দিয়ে বুঝতে হয় সেটাই তোমার এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। আর এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বিভিন্ন রকম ভাবে ডিফাইন করতে হয়। তাহলে যে ডেফিনেশনটা খুব কমন সেটা হচ্ছে এই যে মানে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন সেটা তুমি জাস্ট লিখবে ফাই ইকুয়াল টু এক্স বাই এম, যেখানে এমটা হচ্ছে তোমার মানে ওজন বা পরিমাণ অফ দ্য সলিড অ্যাবজর্বেন্ট, আর এক্সটা হচ্ছে তোমার পরিমাণ অফ দ্য গ্যাস অ্যাবজর্বড। তাহলে কত গ্রাম অ্যাবজর্ব হলো, মানে এক্স গ্রাম যদি অ্যাবজর্ব হয় অন এম গ্রাম অফ অ্যাবজর্বেন্ট, তাহলে এক্স বাই এম সেটা হয়ে যাবে তোমার এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন। এবং পরিষ্কার এটাও যদি তুমি গ্রামে লেখো, এটাও তুমি গ্রামে লেখো, তাহলে এই রেশিওটা একটা ইউনিটলেস নাম্বার হয়ে যাবে। তাহলে দেখো, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ অ্যাবজর্বেড অ্যাবজর্ব পার ইউনিট মাস অফ অ্যাবজর্বেন্ট। তাহলে যদি তোমার এক্স গ্রাম, এই যে লিখেছি, ইফ এক্স ইজ দ্য মাস অফ অ্যাবজর্বেড হুইচ ইজ অ্যাবজর্ব ইন এম মাস অফ অ্যাবজর্বেন্ট, দেন extent of absorption is defined as,
ঠিক আছে? তাহলে এই হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। এবারে পরবর্তীকালে দেখবে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনকে না আরো অনেক রকম ভাবে ডিফাইন করা যায়। মানে যখন ল্যাংমুর অ্যাডজর্পশন আইকোথম ইত্যাদি করবো তখন দেখবে ওটাকে তুমি জাস্ট ফ্র্যাকশন অকুপায় থিটা দিয়ে তুমি কখনো কখনো এক্সপ্লেন করছো, কখনো কখনো তুমি দেখবে যে ভলিউম অফ গ্যাস অ্যাডজর্ব, হ্যাঁ, সেইটার রেসপেক্টে তুমি ওটাকে এক্সপ্লেন করছো, সেগুলো পরে। কিন্তু ইউজুয়ালি এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ দ্য এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। আচ্ছা, এবারে এই অ্যাবজর্পশন কার কার উপরে নির্ভর করে? অ্যাবজর্পশন বেসিক্যালি তিনটে ইম্পর্টেন্ট জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে দ্য নেচার অফ অ্যাবজর্বেন্ট অ্যান্ড অ্যাবজর্বেট। অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেট তাদের মধ্যে যেহেতু একটা মানে টাইপ অফ অ্যাট্রাকশন আমার দরকার ফর অ্যাবজর্পশন, সেই জন্য এই মানে কোন স্পিসিস কার উপরে অ্যাবজর্ব হচ্ছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে কেউ যে কোনো জিনিসের উপরে কিন্তু অ্যাবজর্ব হয় না। পার্টিকুলারলি কেমিজর্পশনের ক্ষেত্রে যেহেতু একটা কেমিক্যাল লিঙ্কেজ বা বন্ডিং তৈরি হতে হচ্ছে, তার ক্ষেত্রে তো স্পেসিফিসিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা স্পেসিফিক জিনিস একটা স্পেসিফিক সারফেসের উপরই অ্যাবজর্ব হয়। ফিজিওশনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা তোমার স্পেসিফিসিটি আছে, ইন দ্য সেন্স যে তোমার ধরো তোমার এই যে ভ্যান ডাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা তো তোমার নেচার অফ দ্য মলিকুলসের উপর নির্ভর করে, দ্য ডাইপোল মোমেন্ট, তার পোলারাইজিবিলিটি তাদের উপরে নির্ভর করে। সেই জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, সেটা কিন্তু নেচার অফ দ্য অ্যাবজর্বেন্ট এবং অ্যাবজর্বেটের উপরে নির্ভর করে। এখানে দু একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো আমি এখানে যা তোমায় বলছি যে although physics shows more or less no specificity, but chemistry is highly specific. That is, a particular adsorbent can absorb a particular adsorbate. As for example, hydrogen can be strongly absorbed on nickel surface but not on aluminium surface. হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করে দেখো যে তোমার হাইড্রোজেন গ্যাস তার নিকেল সারফেসে অ্যাবজর্ব হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে হচ্ছে না। কার্বন মনোক্সাইড গ্যাস ক্যান easily absorb on charcoal whereas it is not absorb on nickel surface. মানে নিকেল হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারছে, নিকেল কিন্তু কার্বন মনোক্সাইডকে অ্যাবজর্ব করতে পারছে না। চারকোল আবার কার্বন মনোক্সাইড মানে বেটার ওয়েতে অ্যাবজর্ব করতে পারে। ইজিলি লিকুইফাইবল গ্যাসেস হ্যাভিং লার্জ কোহেসিভ ফোর্সেস হ্যাভ লোয়ার বয়লিং পয়েন্ট অ্যান্ড আর মোর রেডিলি অ্যাবজর্ব। এটা পরীক্ষা মাঝে মাঝে পড়ে যে ইজিলি লিকুইফাইবল গ্যাসেস ক্যান বি ইজিলি অ্যাবজর্ব। তার কারণটা হচ্ছে এই যে যখন গ্যাসগুলো লিকুইফাই করে কি ফোর্স দিয়ে না, তাদের ওই একটা সাম কাইন্ড অফ ভ্যান ডল ফোর্স, যেটা হ্যাঁ নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলসের মধ্যে যে ফোর্স আছে সেই ফোর্স দিয়ে তারা বেসিক্যালি লিকুইফাই করে। মানে গ্যাস থেকে ইন্টারমলিকুলার মানে যখন তুমি টেম্পারেচার কমাচ্ছ বা ডিস্টেন্সটাকে কমাচ্ছ, মানে প্রেশারটাকে বাড়াচ্ছ বা ডিস্টেন্সটাকে কমাচ্ছ, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাড়ে। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বাড়লে একটা সময় পরে গ্যাস থেকে এসে লিকুইডে চলে যায়। তাহলে যে গ্যাসগুলোকে সহজে লিকুইফাই করা যায়, মানে তাদের মধ্যে তোমার অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে অনেক বেশি আছে, আর যাদের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি আছে সে তত সহজে অ্যাবজর্ব হতে পারবে, কারণ অ্যাবজর্পশনের ক্ষেত্রেও তোমার এই অ্যাট্রাকশনটা দরকার। এটা এখানে লেখা হয়েছে, দেখো দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট easily liquefiable gases have stronger van der Waals attraction which is needed for physical absorption. Ammonia and HCl gases are more easily absorbed than hydrogen and nitrogen. আসলে অ্যামোনিয়া এবং HCl তারা পোলার মলিকুল হয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইন্টারাকশন তিনটেই আছে। হাইড্রোজেন বা নাইট্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র ইনডিউস ডাইপোল ইন্টারাকশনস আছে। সেখানে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা অ্যামোনিয়া বা HCl এর ক্ষেত্রে অনেক বেশি বলে এরা ইজিলি লিকুইফাইবল, এদের বয়লিং পয়েন্ট অনেক কম এবং এরা সহজে হচ্ছে অ্যাবজর্ব হতে পারে দেন হাইড্রোজেন আর নাইট্রোজেন। এইটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো করে দেখবে, মানে প্রত্যেকটা লাইন পড়বে, কারণ এখান থেকে তোমার লাইন তুলে মানে একটা স্পেসিফিক অবজারভেশন যে ইজিলি লিকুইফাইবল গ্যাসেস ক্যান বি ইজিলি অ্যাবজর্ব, তার কারণ তোমায় বলতে বলবো 2 নম্বরের কোশ্চেন হিসেবে তুমি নিজে বলতে পারবে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রেশার অফ দ্য গ্যাসিয়াস অ্যাবজর্বেট। একটা গ্যাসের অ্যাবজর্পশন যখন আমি সলিড সারফেসে কনসিডার করব, তখন যেটা দেখতে পাওয়া যায় যে তোমার যে গ্যাসের প্রেশার যত বেশি হবে তত সহজে কিন্তু গ্যাসটা অ্যাবজর্ব হতে পারবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা সলিড সারফেস আছে, তোমার উপরে একটা গ্যাস আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার যত বাড়ানো হবে দেখবে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা তত বাড়ে। আচ্ছা, এবারে এইটা লো প্রেশারে সত্যি, পার্টিকুলারলি যখন কেমিজর্পশন হয় অর্থাৎ একটা মনোলেয়ার শুধুমাত্র তৈরি হয়, তখন যেটা হয় যে লো প্রেশারে প্রেশার বাড়ালে ওটা লিনিয়ারলি তোমার এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা বাড়ে, কিন্তু একটা সময়ের পরে যখন এই মনোলেয়ারটা পুরো কভার হয়ে যায়, তার উপরে সেকেন্ড বা থার্ড লেয়ার এইগুলো তৈরি হতে হয় না, তখন দেখা যাবে যে একটা সময় পরে স্যাচুরেশন চলে আসে, অর্থাৎ প্রেশারটা সাফিসিয়েন্টলি হাই হয়ে গেলে
তখন এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হয়ে যায়। সেটা আমরা ওই এরপরে ফেনলিক এবং ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম যখন দেখবো তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আমি আবার বলছি, একটা স্পেসিফিক অ্যাডজর্ট বেড এবং অ্যাডজর্ট বেন্ড তুমি নিয়েছো, টেম্পারেচার ফিক্স করে দিয়েছো, গ্যাসের প্রেসার বাড়ালে তুমি দেখবে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বাড়ছে, প্রথম দিকে লিনিয়ারলি বাড়ে, কিন্তু প্রেসার যদি যথেষ্ট বেশি হয়ে যায়, পার্টিকুলারলি কেমিজর্পশন যখন হয়, অর্থাৎ যেখানে শুধু মনোলেয়ার তৈরি হয়, লেয়ারটা যখন পুরো কমপ্লিট হয়ে যেতে চাইছে আর কি, তারপরে তুমি যদি আরো প্রেসার বাড়াও আর কোনো অ্যাডজর্পশন হয় না বলে ওটা জাস্ট ফিক্সড হয়ে যায়। এটা কিন্তু কেমিজর্পশনের ক্ষেত্রে। আর যদি কেমিজর্পশনের পরে আবার ফিজিকর্পশন হতে আরম্ভ করে, তখন যেটা হবে যে প্রথম লেয়ারটার পরে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার ইত্যাদি তৈরি হবে, তখন প্রেসার বাড়ালে তোমার এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন তিল বাড়তেই থাকবে, তখন কোনো স্যাচুরেশনটা আসবে না। সেটা মানে এই যে পার্টটা প্রেসারের এফেক্ট অন দ্য এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন এট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটাই বেসিক্যালি অ্যাডজর্পশন আইসোথার্ম। এইটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তীকালে 2-3টে ক্লাস, মানে সেকেন্ড এবং থার্ড ক্লাস কিন্তু এর উপরে বেশ করেই চলবে। তাহলে কি বলা হচ্ছে না, ফর এ পার্টিকুলার অ্যাডজর্ট বেড অ্যান্ড অ্যাডজর্ট বেন্ড, it is usually observed that extent of adsorption increases with increase in pressure at constant temperature. For physical adsorption, it continues to increase even at very high pressure as multilayer formation takes place. But in case of chemisorption, as only monolayer can be formed, extent of adsorption saturates at very high pressure. Variation of extent of adsorption with pressure at a fixed temperature is given by the adsorption isotherm. আমাদের কিন্তু অ্যাডজর্পশনের আলোচনায় অ্যাডজর্পশন আইসোথার্মটাই কিন্তু ম্যাক্সিমাম পোরশনটা জুড়ে থাকবে। এটা আমি আসছি, এরপরে আলোচনা করব। আচ্ছা, তারপরে টেম্পারেচারের এফেক্ট। আচ্ছা, টেম্পারেচার এফেক্টটা তো আমরা কম বেশি আলোচনা করে ফেলেছি। একটু আগে যেটা বললাম, যখন ফিজিক্যাল অ্যাডজর্পশন হবে, ফিজিক্যাল অ্যাডজর্পশনটা যদি এন্ট্রপিক্যালি আনফেভারেবল, তাহলে অবভিয়াসলি ওটা লো টেম্পারেচারে বেটার হবে। টেম্পারেচার বাড়ালে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা কমে যাবে। আর কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ফিজিক্যালি অ্যাবজর্ব হলো, তারপরে যখন সে কেমিক্যালি অ্যাবজর্ব হতে চাইবে, একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে। টেম্পারেচার যদি খুব কম হয়, তাহলে সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে পারবে না। তাহলে অসুবিধা কি হলো দেখো, যে যেহেতু অ্যাবজর্পশন প্রসেসটা ইউজুয়ালি এন্ট্রপিক্যালি আনফেভারেবল, তাহলে লো টেম্পারেচার ওটা বেটার হওয়ার কথা, কিন্তু টেম্পারেচার যদি খুব কম হয়ে যায়, তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারটা ক্রস করতে পারবে না, এবার রেটটা প্রচন্ড কম হয়ে যাবে। সেই জন্য এখানে একটা অপটিমাল টেম্পারেচার তোমাকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, মানে টেম্পারেচার খুব বেশিও না কম না, স্পেসিফিক একটা অ্যাডজর্ট বেড এবং অ্যাডজর্ট বেন্টের জন্য একটা অপটিমাল টেম্পারেচার আছে। তাহলে কি বলা হচ্ছে, অ্যাবজর্পশন বিং ইউজুয়ালি এন্ট্রপিক্যালি আনফেভারেবল ফর এ গিভেন অ্যাডজর্ট বেড অ্যান্ড অ্যাডজর্ট বেন্ড, extent of absorption usually decreases with increase in temperature at a given pressure. This is strictly valid for physisorption, but in case of chemisorption, an activation is required. Therefore, with increase in temperature, extent of absorption first increases, it reaches a maximum value, then decreases. The temperature at which extent of absorption is maximum is called the অপটিমাম টেম্পারেচার। তাহলে এখানে যে অপটিমাম টেম্পারেচারের কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই তিনটে জিনিস যার উপরে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন নির্ভর করে, একটা হচ্ছে নেচার অফ দ্য অ্যাডজর্ট বেড অ্যান্ড অ্যাডজর্ট বেন্ড, প্রেসার আর টেম্পারেচার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসেবে মাঝে মাঝেই দেয়, বলে পোরাস মেটেরিয়াল অ্যাক্ট অ্যাজ এ ভেরি গুড অ্যাডজর্বেন্টস। তাহলে দেখো, আমার যেহেতু সারফেসে গ্যাস মলিকুলকে লেগে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে সারফেস এরিয়া যত বেশি হবে, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন তত ভালো হবে। তাহলে একটা মেটেরিয়াল যত পোরাস হয়, এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা তত বেড়ে যায়। তার কারণ হচ্ছে সারফেস এরিয়াটা প্রচন্ড বেড়ে যায়। তুমি সেই র্যানি নিকেলের গল্প তুমি জানো, যে নর্মালি নিকেল ব্লক যদি তুমি নাও, তাহলে তার হাইড্রোজেনকে অ্যাবজর্ব করার এবিলিটি যা র্যানি নিকেল, যে র্যানি নিকেল বেসিক্যালি প্রচন্ড পোরাস, হ্যাঁ, তার ক্ষেত্রে তোমার কিন্তু ওই এটা হওয়া মানে কি বলে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা হচ্ছে সে অনেক বেশি দেখাতে পারে। মানে আসলে যখন ক্যাটালিসিস তুমি পড়বে, দেখবে নর্মাল একটা ক্যাটালিস্ট তার অ্যাক্টিভিটি যা, তাকে যদি তুমি ন্যানো পার্টিকেল বানিয়ে নাও, অর্থাৎ প্রচন্ড ফাইনলি পাউডার বানিয়ে নাও, তাহলে কিন্তু তার ক্যাটালাইটিক বিহেভিয়ারটা প্রচন্ড বেড়ে যায়। মানে হেটেরোজিনাস ক্যাটালিসিসের ক্ষেত্রে, যে ক্ষেত্রে প্রথম স্টেপে বেসিক্যালি অ্যাবজর্পশনটা হতে হয়, তাহলে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা যত বেশি হবে, রেট অফ বা এফিসিয়েন্সি অফ দ্য হেটেরোজিনাস ক্যাটালিসিস তত বেশি হবে। তাহলে তোমার যত ফাইনলি পাউডার হবে, যত পোরাস হবে, হ্যাঁ, তত তার সারফেস এরিয়া বাড়বে এবং তত তার ক্যাটালাইটিক বিহেভিয়ার বা ইত্যাদিগুলো বাড়বে। সেটাই জাস্ট তার সেই মতো করেই একটা কোশ্চেন আর কি। ফর এ গিভেন ভলিউম অফ অ্যাবজর্বেন্ট উইথ ইনক্রিজ ইন সারফেস এরিয়া,
extent of adsorption increases. Therefore, porous material act as a very good adsorbent. Ranny nickel can much efficiently absorb hydrogen than ordinary nickel due to its porous nature. আর এইখানে র্যানি নিকেল কি করে বানাতে হয় আর কি সেইটা আমি জাস্ট এখানে বলেছি। সেটা হচ্ছে ওই তোমার 1927-এ বিজ্ঞানী র্যানি তিনি এই টেকনিকটাকে বের করেছিলেন। তিনি যেটা করতেন মানে নিকেল অ্যালুমিনিয়াম এর অ্যালয় নিয়ে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করতেন। এবার তারা রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতো, এবার হাইড্রোজেন গ্যাস যখন বেরিয়ে আসতো ওটাকে জাস্ট পোরাস বানিয়ে দিত, মানে পোরাস হয়ে যেত। র্যানি নিকেল কি স্পঞ্জি ফর্ম অফ নিকেল মেড by the action of sodium hydroxide on a nickel aluminum alloy. The sodium hydroxide dissolves the aluminium, leaving a highly active form of nickel with a large surface area. The material is a black pyrophobic powder saturated with hydrogen. It is an extremely efficient catalyst, especially for hydrogenation reaction at room temperature. It was discovered in 1927 by the American chemist Murray Raney. এইটা জাস্ট একটু আমি তোমাদের একটা স্পেশাল ইনফরমেশন হিসেবে জাস্ট দিয়ে রাখলাম। এটা মানে জিকের কোশ্চেন হিসেবে আর কি, জেনারেল নলেজের কোশ্চেন হিসেবে। এবং এটা তুমি দেখবে যে ওই র্যানি নিকেল কি সেটা অর্গানিকে র্যানি নিকেল ওই ফিনার বা ইত্যাদির বইকে দেখবে মানে মানে এই হিসেবে ফুডনোট হিসেবে এই র্যানি নিকেল কি বানাতে হয় সেটা তোমার দেওয়া আছে। বা পরবর্তীকালে অর্গানিকে যখন তুমি রিসার্চ করতে যাবে র্যানি নিকেল দেখো তুমি ল্যাবরেটরিতেও বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা মূল জায়গাটায় ঢুকছি। মানে মোটামুটি ভাবে যা যা আমার মানে ডেফিনেশন দরকার ছিল, টার্মিনোলজিস দরকার ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে আমি যদি সামারাইজ করি আমি কি কি তোমাদের বলেছি না, আমি বেসিক্যালি প্রথম থেকে যদি তুমি দেখো যে সারফেস সায়েন্স কি সেটা প্রথমে একটু আলোচনা করা হয়েছে। তারপর আমি বলেছি অ্যাবজর্পশন কি, অ্যাবজর্পশন কি, জর্পশন কি। তারপরে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের ডিফারেন্সেসগুলো দেখেছি। তারপরে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজর্পশন, কেমিক্যাল অ্যাডজর্পশন, ফিজিক্যাল অপশন, তাদের ডিস্টিংটিভ ফিচার্সগুলো দেখা হয়েছে। তারপর আমি চলে এসেছি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন এবং সেই এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে সেটা আমরা দেখেছি। ইন দ্য মিন টাইম আমি আরও 2-4টে অ্যাডিশনাল কথাবার্তা বলেছি, যেমন বললাম যে পোরাস মেটেরিয়াল সেটা হচ্ছে অনেক ভালো অ্যাবজর্ব করতে পারে। তারপর আমি জাস্ট বলেছিলাম যে কেবিজ অপশন করতে গেলে প্রথমে ফিজিক্যাল অপশন হতে হয়। তারপর আমি বলেছিলাম যে এই অ্যাডজর্পশন এই প্রসেসটা হচ্ছে এনার্জেটিক্যালি ফেভারেবল এক্সোথার্মিক, সেই নিয়ে কিছু কমেন্ট করা। তাহলে এই টাইপের ছোটোখাটো 2 নম্বরের কোশ্চেন যেগুলো পরীক্ষায় ইউজুয়ালি আসে সেইগুলো এখানে প্রপারলি ডিসকাশনটা হয়েছে। তাহলে তোমার এই সময় একটুখানি পজ নেওয়া যাক 1 মিনিট, যে তোমরা বলো যে এখন পর্যন্ত যেটা হয়েছে সেখানে কারো কোনো অসুবিধা আছে না, মানে যা বলেছি কোথাও কোনো বুঝতে বা কিছু ক্ল্যারিটি বা ডিসকাশনের দরকার আছে কিনা। বলো, কিছু অসুবিধা আছে? না স্যার। সবাই ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো, এবারে অ্যাবজর্পশন আইসোথার্ম। এই অ্যাবজর্পশন আইসোথার্মটা আমি কিন্তু আগে অলরেডি ডিফাইন করে এসেছি। তুমি যেটা দেখেছো একটা পার্টিকুলার অ্যাডজর্বেট এবং পার্টিকুলার অ্যাডজর্বেন্ট যদি নাও তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা প্রেসারের উপরে নির্ভর করে। মানে পার্টিকুলারলি গ্যাসের অ্যাবজর্পশন আর সলিড সারফেস যদি তুমি কনসিডার করো তাহলে তুমি দেখেছো যে গ্যাসের প্রেসারের উপরে কিন্তু এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা নির্ভর করছে। প্রেসার বাড়ালে তোমার বলেছিলাম এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা প্রথম দিকে অন্তত বাড়ছে। এবার ডিপেন্ডিং অন হোয়েদার ইট ইজ অনলি কেমিক্যাল অপশন অর ফিজিক্যাল অপশন, সেই মতো করে হাই প্রেসার ওটা স্যাচুরেট করবে কি করবে না তার উপরে নির্ভর করে। তাহলে অ্যাবজর্পশন আইসোথার্ম বেসিক্যালি হচ্ছে যে তোমার ওই ভেরিয়েশন অফ এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অ্যাজ এ ফাংশন অফ প্রেসার। আচ্ছা, কখনো কখনো তুমি দেখতে পাবে যে গ্যাস থেকে যেমন কোন একটা সলিড গ্যাসকে অ্যাবজর্ব করতে পারে, ঠিক একই রকম ভাবে কোন একটা সলিউশন থেকে কোন একটা পার্টিকুলার স্পিসিসকে কোন একটা পার্টিকুলার স্পিসিস অ্যাবজর্ব করতে পারে। যেমন তুমি দেখবে যে যেটা তুমি ওই চারকোল পাউডার ইত্যাদি তুমি নাও, সেটা অ্যাসিটিক অ্যাসিডে যদি একটা সলিউশন নাও, তুমি যেটা দেখতে পাবে যে অ্যাসিটিক অ্যাসিডকে মানে সলিউশন থেকেই কিন্তু এই চারকোল যে পাউডার সে অ্যাবজর্ব করতে পারে। তার মানে অ্যাবজর্পশনটা যে শুধুমাত্র সলিড গ্যাস থেকে করবে সেরকম নয়, কোন একটা সলিড সে কিন্তু সলিউশন থেকেও করতে পারে। সেই জন্য যেমন প্রেসার বাড়ালে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বাড়ে, ঠিক একই রকম একটা কনসেন্ট্রেশন বাড়ালেও কিন্তু এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনটা বাড়তে পারে। তার মানে জেনারেলি হচ্ছে অ্যাবজর্পশন আইসোথার্ম মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা। তার মানে
একটা স্পেসিফিক অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট নিয়েছি কনস্ট্যান্ট টেম্পারেচারে, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা সেটা প্রেসার এবং কনসেন্ট্রেশনের উপর কেমন করে নির্ভর করছে, সেই যে আলোচনাটা, সেটাই বেসিক্যালি তোমার অ্যাডজর্পশন আইসোথর্ম। তাহলে উই হ্যাভ অলরেডি সিন দ্যাট ফর এ পার্টিকুলার অ্যাডজর্বেন্ট অ্যান্ড অ্যাডজর্বেট, extent of adsorption increases with increase in applied pressure or concentration of the adsorbate. If for a given system the variation of amount of adsorption is studied as a function of pressure or concentration keeping temperature as constant, then the resulting relationship is called the adsorption isotherm. তাহলে কি হলো, if for a given system মানে একটা particular adsorbate এবং adsorbent তাদের জন্য the variation of amount of adsorption is studied by extent of adsorption is studied as a function of pressure or concentration keeping temperature as constant, then the resulting relationship is called the adsorption isotherm. পরিষ্কার হলো? আচ্ছা, এবারে আমাদের চারটে অ্যাডজর্পশন আইসোথর্ম পড়তে হবে। গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস এই কনটেক্সটে তোমাকে পড়তে হবে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথর্ম, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথর্ম আর বিইটি অ্যাডজর্পশন আইসোথর্ম। বিইটি মানে তিনজন বিজ্ঞানী ব্রুনেয়ার, এমেট এবং টেলার, তাদের নাম অনুযায়ী হচ্ছে বিইটি অ্যাডজর্পশন আইসোথর্ম। তিনটে অ্যাডজর্পশন আইসোথর্ম পড়তে হবে। আর একটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে ওই সারফ্যাক্ট্যান্ট বা ডিটারজেন্ট এদের কনটেক্সটে আর কি, যে কোনো একটা লিকুইড সারফেসে সলিড যে অ্যাডজর্ব হয় তার জন্য রিলেটেড যে ইকুয়েশনটা সেটাকে বলা হয় গিভস অ্যাডজর্পশন আইসোথর্ম। তার মানে চারটে অ্যাডজর্পশন আইসোথর্ম আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথর্ম, একটা ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথর্ম, আর একটা হচ্ছে গিভস অ্যাডজর্পশন আইসোথর্ম। ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথর্মটা বেসিক্যালি এম্পিরিক্যাল ইকুয়েশন, সেইটা নিয়ে খুব ডিটেল ডিসকাশনের কিছু দরকার নেই। এই পার্টটা আজকে আমরা কভার করে দেবো। ল্যাংমুর অ্যাডজর্পশনটা নেক্সট দিনে, বিইটিটা তার পরের দিনে, গিভস অ্যাডজর্পশন আইসোথর্মটা তার পরের দিনে। আর ল্যাংমুর যখন আলোচনা করব সেই রিলেটেড ফেনোমেননগুলো সব বলে দেবো, বিইটি যখন আলোচনা করব সেই রিলেটেড ফেনোমেননগুলো বলে দেবো। কিন্তু গিভস অ্যাডজর্পশন আইসোথর্ম নিয়ে যখন আলোচনা করব তখন এই একটা লেকচারে সমস্ত ডিসকাশনটা করে ফেলা সম্ভব হয় না। পার্টিকুলার মাইসেলি এবং মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স এই রিলেটেড পার্টটা যদি করতে হয় তাহলে আরেকটা ক্লাস দিলে ভালো হয় আর কি। আমরা সেই ক্লাসটা মানে দিয়ে দেবো, ওই জন্য আমার টোটাল 5টা ক্লাস লাগবে। তাই প্রথমে চলে আসছে ফ্রেন্ডলিক অ্যাডজর্পশন আইসোথর্ম। দেখো ব্যাপারটা খুব সহজ, সেটা হচ্ছে যে এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা 1906 সালে বিজ্ঞানী ফ্রেন্ডলিক দিয়েছিলেন। সেটা হচ্ছে এরকম, দেখো এই যে x/m যেটা আমি এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন আগেই বলেছিলাম, সেইটা আচ্ছা এর কোনো ডেরিভেশন নাই, তিনি জাস্ট এক্সপেরিমেন্ট করেছেন, দেখেছেন যে x/mটা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনটা প্রেসারের উপরে কেমন করে নির্ভর করে, তার উপরে বেস করে তিনি বললেন x/m = k p/p0 হোল টু দি পাওয়ার 1/n। আসলে এইটা ইউনিটলেস হয়ে যাওয়ার জন্য এদিকটা ইউনিটলেস করতে হবে, নাহলে আদারওয়াইজ নর্মালি ওটাকে k p/1/n লেখে, কিন্তু আমি ওটাকে জাস্ট k p/p0 হোল টু দি পাওয়ার 1/n লিখছি। জাস্ট এই p0টা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার, মানে 1 বার। তার এটা দাঁড়াচ্ছে বেসিক্যালি x/m p/1/n এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এবারে এক্সপেরিমেন্টাল কার্ভ যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে এই যে যখন তোমার প্রেসারটা বেশ কম হয় তখন n এর ভ্যালুটা 1 হয়, আর প্রেসার যখন বাড়ে তখন n এর ভ্যালুটা তোমার বাড়তে থাকে। এটা একটা প্যারামিটার, কিন্তু সেই n এর ভ্যালুটা কিন্তু প্রেসারের উপর নির্ভর করে। যখন প্রেসারটা খুব কম তখন n এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ x/mটা p এর সঙ্গে প্রপোর্শনাল, এবং সত্যি সত্যি তাই হয়। এবারে যখন তোমার প্রেসারটা প্রচন্ড বেড়ে যায় তখন nটা তোমার বেসিক্যালি অনেক বাড়তে থাকে, 1 এর থেকে অনেক বেশি বাড়তে থাকে, অর্থাৎ 1/nটা তোমার 0 হতে থাকে। তাহলে p/0 মানে ওটা আস্তে 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 হচ্ছে তোমার প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। দেখো এই ছবি দেখে এটা পরিষ্কার, x/m কে যখন প্রেসারের রেসপেক্টে প্লট করছে, দেখো প্রথম দিকটা কেমন দেখতে, একটা স্ট্রেট লাইনের মতো দেখতে, কিন্তু পরের দিকে কি হয়েছে, ওটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে প্রথম দিকে যেটা দাঁড়াচ্ছে, ওই যে যেহেতু আমার এই যে ছবিটা ধরো, এই যে যখন nটা কিন্তু প্রথম দিকে তোমার 1 এর কাছাকাছি, তাহলে ওটা x/mটা p এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তার মানে x/mটা তোমার বেসিক্যালি এখানে অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, এখানে k × p হওয়ার কথা। হ্যাঁ, এই কার্ভে এটা ভুল আছে আর কি, এটা k মানে p/p0 হওয়ার কথা এইটা। আচ্ছা, যখন প্রেসারটা প্রচন্ড বেশি হয়ে যাবে, ওটা কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে হচ্ছে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে হচ্ছে nটা টেন্ডস টু তোমার ইনফিনিটি হয়ে যেতে হবে আর কি। তখন দেখো এই তাহলে 1/nটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো পার্টটা 1 হয়ে গেল, তাহলে x/mটা তোমার k এর সঙ্গে সমান হয়ে যাবে, সেটা এখানে তুমি দেখতে পাচ্ছ। ছবিতে কিন্তু এইটা k p/p0 লিখতে হবে, বা k p অন্তত তোমার লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে এই যে ছবিটা সেটা স্ট্রেট লাইন নেচার নয় বলে আমি কি করতে পারি, এটা লগ নিচ্ছি। তাহলে ln x/m = ln k + 1/n, ln p/p0 হচ্ছে। এবারে যদি আমি ln x/m কে
ln p বাই p0 রেসপেক্টে প্লট করে একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনের স্লোপ পাবে তুমি 1/n, অর্থাৎ nটা হয়ে যাবে 1 বাই স্লোপ, আর তুমি ln kটা পেয়ে যাচ্ছ অ্যাজ অ্যান ইন্টারসেপ্ট। তার মানে এই যে ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম, এই যে ইকুয়েশনটা k এবং n এই দুটো প্যারামিটার তাদের ভ্যালু যদি তোমাকে বের করতে হয়, তাহলে সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে ln x/m ভার্সেস ln p/p0 প্লট করে এটা একটা স্ট্রেট লাইন দেবে, যার স্লোপটা হয়ে যাবে 1/n, সেখান থেকে তুমি n পেয়ে যাবে, যার ইন্টারসেপ্ট হয়ে যাবে তোমার ln k। আচ্ছা, এটা এবং সেই মতো করে তুমি এই যে ছবি এঁকে তুমি দেখাতে পারছো ln x/m ভার্সেস ln p যদি প্লট করো, তার ইন্টারসেপ্ট তার স্লোপ তুমি জাস্ট পেয়ে গেলে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যেমন একটা পিওর গ্যাস একটা সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, তার জন্য যেমন এই ইকুয়েশনটা সত্যি, ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম মানে ফিটিং ফর্মুলাটা সত্যি, ঠিক একইভাবে কোনো একটা সলিউশন থেকে যদি কোনো একটা পার্টিকুলার পিসি অ্যাবজর্ব হয়, যেমন আমি বললাম অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন থেকে সেখানে যদি চারকোলের গুঁড়ো দেওয়া হয়, তাহলে চারকোলের গুঁড়ো কিন্তু অ্যাসিটিক অ্যাসিড থেকে তোমার বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন থেকে অ্যাসিটিক অ্যাসিডকে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। তাহলে তখন যেটা হবে যে ওই ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথামটাকে p/p0 না লিখে আমি c/c0 হোল টু দি পাওয়ার 1/n এইরকম ভাবে লিখবো। এখানে c0 হচ্ছে 1 মোল পার লিটার, মানে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা 1 মোল পার লিটার। এখানে একটা ব্যবহার করা হচ্ছে এই পুরো জিনিসটাকে ইউনিটলেস করার জন্য, কারণ বাঁ দিকেরটা তোমার অলরেডি ইউনিটলেস কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে যেটা তুমি করতে পারছো যে আবার যদি তুমি লগ নিয়ে নাও, তাহলে ln x/m এটা ln k প্লাস 1/n ln c/c0 হচ্ছে, তাহলে একই রকমের ছবি হবে। সেই ছবি তোমার স্লোপ এবং ইন্টারসেপ্ট 1/n এবং ln k টা তুমি জাস্ট পেয়ে যেতে পারছো আর কি, মানে ছবিটা নতুন করে লেখার দরকার নেই, কিন্তু আমি করলাম। আচ্ছা, তাহলে এই যে ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম, সেটা দেখো ডিসকাশনটা ভীষণ সিম্পল, কারণ এটা যদি এম্পেরিক্যাল ইকুয়েশন, সেই এম্পেরিক্যাল ইকুয়েশনের কোনো ডেরিভেশন নাই, তাহলে ডেরিভেশন আমার করার দরকার পড়ছে না। আচ্ছা, এবারে এই যে ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম তার কিছু লিমিটেশনস আছে, কি সেটা না, প্রথম হচ্ছে সেটা এম্পিরিক্যাল। তাহলে ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল অ্যাডজাস্টন আইসোথাম কারেক্টলি when pressure or concentration is low, but at high pressure or concentration it fails. এটা প্রথম মাথায় রাখবেন। It is an approximate adjustion isotope and cannot be regarded as an equation of general applicability. কোনো স্পেসিফিক কিছু কেসেই লো প্রেসারে ইউজ হবে, বাকিটা ইউজ হচ্ছে না। The values of the constant k and n vary with temperature. হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি তো অ্যাডজাস্টন আইসোথাম যখন বলছি তখন তো টেম্পারেচার কনস্ট্যান্ট লাগলে তোমার কে আর এন চেঞ্জ না হলে তবেই তো তুমি কারেক্ট ভেরিয়েশনস অফ দ্য এক্সটেন্ট অফ অ্যাডজাস্টন প্রেসার পাবে। কে বাই এন সে যদি টেম্পারেচার উপর ডিপেন্ড করে যায়, তাহলে কিন্তু পুরো জিনিসটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, এর কিন্তু কোনো ডেরিভেশন নেই। তাহলে এই হচ্ছে তোমার অল অ্যাবাউট ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথাম। তাহলে তুমি দেখো খেয়াল রাখবে যেটা, যে এই ফর্মুলাটা তুমি খেয়াল রাখবে x/m = k p/p0 হোল টু দি পাওয়ার 1/n, যেখানে কে আর এন হচ্ছে কনস্ট্যান্ট। এই এন এর ভ্যালুটা লো প্রেসারে 1 আর হাই প্রেসারে ওটা হচ্ছে 1 এর থেকে বড় হয়, মানে প্রচন্ড হাই প্রেসারে n টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়। তাহলে যে বাকি জিনিসগুলো তুমি অটোমেটিক্যালি করে ফেলতে পারছো, মানে ইকুয়েশন থেকে জাস্ট লগ নিয়ে পুরো ব্যাপারটাকে করা, এটা কোনো ব্যাপার না। আর এই আমি মানে x/mটা যে কনসেন্ট্রেশনের ফর্মুলা লেখা যায় সেটা কেন লিখলাম, তার কারণটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখবে করতে হবে। সেই প্র্যাকটিক্যালটা হচ্ছে ওই চারকোল দিয়ে তুমি কিভাবে অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন থেকে অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাবজর্ব করছো, অ্যাবজর্ব করার পরে সেটাকে ছেঁকে নিয়ে যে কনসেন্ট্রেশন ডিক্রিজ যেটা হলো আর কি, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে কতখানি অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়েছে আর কি। সেইখান থেকে তুমি ওই মানে মানে কে এন এই প্যারামিটারগুলোকে বের করতে পারবে। এটা একটা প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যালটা তোমার সবাই যে সিলেবাসে, তোমাদের সিলেবাসে আছে কিনা আমি জানি না, আমাদের সিলেবাসে যেমন আছে আর কি, আমার এই প্র্যাকটিক্যালটা করতে, মানে তোমার 5টা কন্টেনার নেওয়া হয়, প্রত্যেকটাই ধরো 1 গ্রাম করে তুমি চারকোল দিলে, অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন তুমি দিচ্ছ, দিয়ে হচ্ছে প্রচন্ড তুমি ঝাঁকাচ্ছ, হ্যাঁ ঝাঁকানোর পরে হচ্ছে মানে কিছুটা অ্যাবজর্ব হয়ে গেল, তারপর তুমি ড্রাই ফিল্টার করলে, ফিল্টার যেটা হলো সেখানে আবার তুমি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে মাপবে। তাহলে প্রথমে কনসেন্ট্রেশন একটা ছিল, পরে একটা কনসেন্ট্রেশন এলো আগে, সেই ডিফারেন্স থেকে কতটা অ্যাসিটিক অ্যাসিড অ্যাবজর্ব হয়েছে তুমি পেয়ে যাচ্ছ, আর কতখানি চারকোল নিয়েছো সেটা তুমি জানো, কতখানি অ্যাসিটিক অ্যাসিড অ্যাবজর্ব হলো সেটা তুমি জানো, তাহলে এই x/mটা তুমি বের করে ফেলতে পারবে। তাহলে এই ধরনের ছবি তুমি আঁকতে পারবে, হ্যাঁ, যেটা তোমার এক্সপেরিমেন্টের সাথে দেখবে ম্যাচ করে, মানে যেটা মানে ফ্রেন্ডলি অ্যাডজাস্টন আইসোথামের সঙ্গে দেখবে অনেকটাই তোমার ম্যাচ করে দেবে। এই প্র্যাকটিক্যালটা একটু করার দরকার, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটিভাবে আজকে এই পর্যন্তই ডিসকাস করলাম। এবারে প্রত্যেক দিন আমরা যেটা করব, যে পার্টটা পড়ানো হলো আর কি, তার বেসিসে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা জাস্ট করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা যেটা করি, এই যে প্রথম দিনে আমরা এই প্রবলেম দিয়েছি, মানে ধরো নিউমেরিক্যাল প্রবলেমগুলি মেনলি দেবো। দেখো এমনি টেক্সচুয়াল প্রবলেম তো আমি বলার সময় আলোচনা করে দিলাম, এবার আমি জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের দেবো। এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমরা বাড়িতে কষবে,
হ্যাঁ, এই যে প্রথম প্রবলেম এটা আছে, এবং এটা ফ্রেন্ডলি অ্যাডজস্টন আইসোথার্মেরই প্রবলেম, দুটো প্রবলেমই আর কি। হ্যাঁ, এবং তার অ্যান্সার দেওয়া আছে, সেই উত্তরগুলো তোমরা করবে। হ্যাঁ, এবং তার যে সলিউশনটা আমরা ইউজুয়ালি পরের দিন করে দিই। হ্যাঁ, এইখানে যেমন এটা ওই ইউটিউবে দিয়ে দেওয়া হয়েছে বলে এই প্রবলেমগুলো জাস্ট করে দেওয়া আছে উত্তরগুলো, কিন্তু উত্তরগুলো তুমি প্রথমে দেখবে না, না দেখে হচ্ছে এই প্রবলেম 1 এবং প্রবলেম 2 এই দুটো প্রবলেম তোমরা সলভ করবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ওই যে 100 মিলিলিটার অফ 0.1366 মোলার aqueous solution of acetic acid is shaken vigorously with 2 grams of powdered charcoal. The concentration of acid solution falls to 0.1200. তুমি নিয়েছিলে হচ্ছে 0.136, কমে গিয়ে হয়ে গেল 0.1200 মোলার। The constant N for the Fendic adsorption isotherm সেটা বলে দিকে 2.36. Find the constant K using Fendic adsorption isotherm. তাহলে ফ্রেন্ডলি অ্যাডজস্টন আইসোথার্মটাকে কাজে লাগিয়ে তোমাকে কেটাকে জাস্ট বের করতে বলছে। হ্যাঁ, বাকি যা ইনফরমেশন লাগে সেটা তোমার দেওয়া আছে। আর সেকেন্ডটা হচ্ছে একটু প্লট এঁকে করতে পারলে ভালো হয় আর কি, প্লট না গেলেও চলবে, তুমি অন্যভাবেও করতে পারবে আর কি। যে at 298 Kelvin an aqueous solution of acetic acid is shaken with sufficient amount of charcoal. The following data were obtained. মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করলে মোটামুটি যে টাইপের ডেটাগুলো পাওয়া যায় সেগুলোই দেওয়া হয়েছে। কনসেন্ট্রেশন ইন মোল পার লিটার আর x/m। তাহলে এই যে এগুলো বলা হয়েছে, এবারে ক্যালকুলেট K&N ইউজিং ফ্রেন্ডলি অ্যাডজস্টন আইসোথার্ম। ওই যেটা আমি বলেছি না, এই টাইপের তোমাকে ছবিটাকে আঁকতে হবে, ln x/m ভার্সেস ln c/c0। এই ছবিটাকে আঁকতে পারলে তার সুপার ইন্টারসেপ্ট যেটা অটোমেটিক করে ফেলতে পারছো। অথবা তোমার যেটা হতে পারে যে তোমার মানে দুটো করে, মানে দুটো কনসেন্ট্রেশন দেওয়া আছে আর দুটো x/m দেওয়া আছে, তাহলে দুটো ইকুয়েশন দিয়ে তুমি স্টার্ট করো, তাহলে দুটো আননোন। তুমি ফ্রেন্ডলি অ্যাডজস্টন আইসোথার্মে যখন কনসেন্ট্রেশন এটা x/m এটা, যখন কনসেন্ট্রেশনটা x/m হচ্ছে এটা, দুটো ইকুয়েশন পেয়ে গেলে, দুটো আননোন, সেখান থেকে তুমি জাস্ট কে এবং এনটা সেটাও পেয়ে যেতে পারো আর কি। হ্যাঁ, এবং দেখবে এই দুটো ডেটা থেকে যা রেজাল্ট পাবে এই দুটো থেকে একই পাবে, এই দুটো থেকে একই পাবে। হ্যাঁ, করে জাস্ট তাদের একটা অ্যাভারেজ নিতে হয়। আর অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে যখন করতে হবে, ল্যাবরেটরিতে কিন্তু তোমাকে বেসিক্যালি প্লট করে পুরো জিনিসটাকে করতে হবে। এবং এই দুটো প্রবলেম তোমার ওই প্রবলেম 1টাও আমি সলভ করে দিয়েছি, আর প্রবলেম 2টাও হচ্ছে সলভ করে দিয়েছি। এই অ্যাপ্রোচ 1-এ যেটা প্লট এঁকে করতে হবে সেটা আর এখানে ডিটেলে করে দিইনি, এটা প্লট না এঁকে যে জিনিসটা করা যায় আর কি, সেটাও এখানে বলে দিয়েছি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কনক্লুশনটা কি? In this lecture we have first discussed various concepts such as adsorption, absorption, sorption, adsorbate, adsorbent. We have pointed out the differences between adsorption and absorption. We have discussed different types of adsorption such as physisorption, chemisorption, and also made comments on their distinctive features. We have also made comments on the statement that adsorption of gases on solid surface must be exothermic. We have defined extent of adsorption and pointed out the factors on which extent of adsorption depends. Finally, we have discussed the adsorption isotherm with special reference to Fendic adsorption isotherm. আর নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি ল্যাংমুর এবং বিইটি অ্যাডজর্পশন আইসোথার্ম পড়বো। নেক্সট ক্লাসে শুধু ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্মটা হবে, তারপরের ক্লাসে হচ্ছে বিইটি অ্যাডজর্পশন আইসোথার্মটা হবে। এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার কথা ছিল।